আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এফআরসি আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো সবাই? তোমরা সবাই আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করে জানাও, তাহলে ক্লাসটা শুরু করে দিব। এমনি লেট হয়ে গেছে একটু। ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে, ভেরি গুড। তো আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাস্ট ক্লাসটা করব। এই ক্লাসের মধ্য দিয়ে হচ্ছে চ্যাপ্টার 5 ক্লোজ হয়ে যাবে। তো তোমরা ইতিমধ্যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক এবং তার সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নেসেসারি যেই তোমার হচ্ছে কনসেপ্টগুলো, তার অনেকটাই দেখে ফেলছো। আজকে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট এবং নেসেসারি কনসেপ্ট দেখব, যার মধ্যে আছে হচ্ছে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, অ্যারে, স্ট্রিং। ঠিক আছে, এই কন্ডিশনাল স্টেটমেন্ট আর লুপ এই দুইটা টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা একটা করে টপিক কভার করার ট্রাই করি। তো আমরা শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কন্ট্রোল স্টেটমেন্ট। সো কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে আমরা মূলত আমাদের কোডের উপরে একটা কন্ট্রোল স্ট্যাবলিশ করি। ঠিক আছে, কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল। ঠিক আছে, তো কন্ডিশনাল কন্ট্রোলটা যদি আমরা শুরুতে একটু দেখি, এর মধ্যে আছে হচ্ছে ভাইয়া ইফ, ইফ এলস আর এলস ইফ। ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন চেক করতে পারি যে একটা কন্ডিশন ট্রু হলে আমরা কোন কাজটা করব। অন দ্য আদার হ্যান্ড ইফ এলস দিয়ে আমরা একটা কন্ডিশন ট্রু হলে কি কাজ করব, কন্ডিশন ফলস হলে কি কাজ করব, দুইটাই বলে দিতে পারি। ফাইনালি এলস ইফ যেটা, সেখানে একটা কন্ডিশন ট্রু হলে কি করব সেটা বলে দিছি, এবং ফলস হলে আমরা যে আরেকটা কন্ডিশনে যাব সেটাও এখানে আমরা এই যে সেকেন্ড কন্ডিশন হিসেবে বলে দিচ্ছি। তাহলে এলস ইফ অ্যাড করলে যেটা হয়, একাধিক কন্ডিশন চেক হয়। ঠিক আছে, ওকে। এখন ধরো সেকেন্ড কন্ডিশন যেটা, এটা ট্রু হলো, তখন সেকেন্ড কন্ডিশনের আন্ডারে যে কোড আছে সেগুলো রান করবে। সেকেন্ড কন্ডিশন ফলস হলে থার্ড কন্ডিশনে যাব। এইভাবে জিনিসগুলো হচ্ছে এলস ইফ এর ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখে পুরো ব্যাপারটা ক্লিয়ার করি, চলো। তো এখানে আমাদের দেখো পাশাপাশি দুইটা এক্সাম্পল আছে, একটা হচ্ছে তোমার ইফ আর একটা হচ্ছে ইফ এলস এর। তো ইফ এর ক্ষেত্রে দেখো আমরা ইউজারের থেকে একটা ইন্টিজার মার্ক ইনপুট আকারে নিচ্ছি এবং নিয়ে সেটাকে মার্ক ভেরিয়েবলে রাখতেছি। এখন আমাদের মার্ক ভেরিয়েবলের ভেতরে যেই ভ্যালুটা আছে সেটা যদি 33 এর চেয়ে বড় বা সমান হয়, আমরা প্রিন্ট করতে চাচ্ছি যে আমাদের ইউজার পাস করছে। সো দেখো তাই কিন্তু প্রিন্ট হবে। সো এই লাইনটা কিন্তু তখনই প্রিন্ট হবে যখন তোমার ইফ কন্ডিশনটা ট্রু হবে। অন দ্য আদার হ্যান্ড এইখানে যেই কোডটা লিখছে একটু খেয়াল করে দেখো, ডান পাশে, ঠিক ডান পাশের যেই কোডটা আছে এইখানে তুমি যদি খেয়াল করে দেখো, আমরা অনেকটা আগের মতোই কোড করেছি, জাস্ট একটু ডিফারেন্স যেখানে আছে সেটা হচ্ছে এইবার আমরা ইফ কন্ডিশন ট্রু হলে কি করব সেটা যেমন বলে দিয়েছি, তার পাশাপাশি ইফ কন্ডিশন ফলস হলে কি করব সেটাও বলে দিয়েছি। কোথায়? এই যে এলস এর ভেতরে। ঠিক আছে, ওকে। তো আমরা আরেকটা কনসেপ্ট একটু দেখে তারপরে আমরা কিছু কোশ্চেন দেখি। এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফটা হচ্ছে যে একটা ইফের ভেতরে আরেকটা ইফ, মানে তুমি একটা ইফের কন্ডিশন ট্রু হলে ভেতরের ইফে যাবা, ভেতরের ইফের কন্ডিশন ট্রু হলে তার ভেতরের ইফে যাবা, এইভাবে জিনিসগুলো কাজ করে, বুঝতে পারছো? তো এইটাকে বলা হয় নেস্টেড ইফ। ইফের ভেতরে ইফ, ইফ স্টেটমেন্টের ভেতরে ইফ স্টেটমেন্ট। তো এখানে একটা এমসিকিউ কোশ্চেন আছে, তোমরা একটু এই কোশ্চেনটার অ্যান্সার নিজেরা বের করে আমাকে জানানোর চেষ্টা করো, আমি তোমাদের সাথে সাথে এটা সলভ করি। দেখো আমাদের এইখানে একটা কোড দেওয়া আছে, এ নামের একটা ইন্টিজার ভেরিয়েবল আছে যেটাকে আমরা শুরুতে কোনো কিছু দিয়ে সেট করি নাই। বি নামের একটা ইন্টিজার ভেরিয়েবল আছে যার ভেতরে আমরা শুরুতে রেখেছি 100। ওকে, আমরা এ এ এ নামের ভেরিয়েবলের ভেতরে একটা ইন্টিজার সংখ্যা ইনপুট আকারে নিচ্ছি। ভালো কথা, আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে হোয়াট উড বি দ্য আউটপুট ইফ দ্য ইনপুট ইজ 99। অর্থাৎ আমাদের কোশ্চেনে এটা বলে দেওয়া আছে যে আমার এর ভেতরে যে ইনপুটটা আসতেছে সেটা হচ্ছে 99। এটুকু বুঝতে পারছো সবাই? এরপরে থার্ড লাইনে গিয়ে এ প্লাস প্লাস করা হচ্ছে, অর্থাৎ এর ভ্যালু 1 বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে 99 থেকে এর ভ্যালু 1 বাড়লে কত হবে চিন্তা করে বলো তো? 100। ভেরি গুড। তাহলে এইবার হচ্ছে আমরা এই কন্ডিশনগুলো চেক করব। তাহলে আমার এখানে কি কি কন্ডিশন আছে খেয়াল করো। প্রথম কন্ডিশন হচ্ছে এ লেস দেন 100 কিনা, উত্তর হচ্ছে না, তাহলে এটা ফলস। তাহলে চলে যাব সেকেন্ড কন্ডিশনে, এখানে চেক করা হচ্ছে এ গ্রেটার দেন 100 কিনা, উত্তর হচ্ছে না, এটাও ফলস। তাহলে চলে যাব কোথায় বলো তো? এই যে এলসে চলে যাব। তাহলে এলসে গিয়ে আমরা কি প্রিন্ট করব? ভ্যালু ইজ ইকুয়াল টু 100। তাহলে এই যে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সিতে আছে।
তাহলে এখানে ভাইয়া প্রিন্ট হবে ভ্যালু ইজ ইকুয়াল টু 100। আচ্ছা, এইবার দেখো আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সুইচ। সো সুইচে যেটা করা হয় সেটা হচ্ছে তোমার অনেকটা এলসিফ এর মতো, একটা ভেরিয়েবলের ওপর বিভিন্ন ভ্যালু চেক করা হয়। এই যে তুমি সুইচ স্টেটমেন্ট দিয়ে একটা ভেরিয়েবলের ওপর বিভিন্ন ভ্যালু চেক করতে পারো। যদি তুমি কোনো একটা ভ্যালুর সাথে তোমার ভেরিয়েবলের ভ্যালু ম্যাচ পাও, মানে এখানকার কেস ভ্যালুর সাথে তোমার ভেরিয়েবলের ভ্যালু যদি ম্যাচ পাও, তাহলে ওই কেসের আন্ডারে যেই কোডগুলো আছে ওগুলো রান করবে, অনেকটা এলসিফ এর মতো। আমরা এইখানে একটা এক্সাম্পল দেখব। আমাদের বলছে একটা গ্রেডিং সিস্টেম বানাইতে হবে সুইচ স্টেটমেন্ট দিয়ে। তাহলে আমরা সুইচের পাশে হচ্ছে ওই যে আগের মতো করে মার্কস নিব, মার্কস নামের ভেরিয়েবলটাকে নিব, এইটার ভ্যালু চেক করব, আমি বিভিন্ন ভ্যালু চেক করব। তো আমি ধরো প্রথম কেসটা দিলাম যে আমার মার্কসের ভ্যালু যদি 80 হয়, আমি প্রিন্ট করে দিব এ প্লাস। এবং আমার সব সময় কেসের ভেতরে ব্রেক করতে হয়, অর্থাৎ আমি এই কেসের সাথে যদি আমার মার্কস, আমার ভেরিয়েবলের ভ্যালু ম্যাচ পাই, অর্থাৎ আমার মার্কসের ভ্যালু যদি 80 সমান হয়, আমি এ প্লাস প্রিন্ট করে সুইচের থেকে বের হয়ে যাব। এইভাবে তুমি আরো কেস লিখতে পারো, যে ধরো তোমার কেস যদি এরকম, মানে তোমার মার্ক যদি 70 সমান হয়, তাহলে তুমি প্রিন্ট করবা হচ্ছে এ, এবং প্রিন্ট করে তুমি ব্রেক করে দিবা, মানে এই সুইচ থেকে বের হয়ে যাওয়া। তাহলে দেখো তো সুইচ কিভাবে কাজ করে, এলসিফ এর মতো না? এই যে অনেকগুলো কন্ডিশন চেক করে, কোন যেই কন্ডিশনের সাথে ম্যাচ করবে ওই কন্ডিশনের আন্ডারের কোডগুলো রান করবে। আচ্ছা, এইখানে ভাই একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো আমাদের বলছে এই ফ্লো চার্টের যে প্রবলেমটা সেটাকে সি ল্যাঙ্গুয়েজে কোড লিখতে হবে, বাট এমন ভাবে কোড লিখতে হবে যেন নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্টেড না হয়, মানে নেগেটিভ ভ্যালুর জন্য যেন কোনো কাজ না হয়, এমন ভাবে কোড লিখতে হবে। তাহলে এটা আমরা খুবই সহজে ভাবে লিখতে পারি। আমি মেইন ফাংশন থেকেই লিখি, তোমরা বাকি জিনিস এই যে হ্যাশ ইনক্লুড stdio.h ওইটুকু লিখে নিও। হ্যাঁ, তাহলে মেইন ফাংশনের ভেতরে কি কি কোড আমাদের অবশ্যই লিখতে হবে সেটা আমি লিখি। দেখো আমাদের দুইটা ভেরিয়েবল নিতে হবে ভাইয়া, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এফ। এই যে সি হচ্ছে কেন নিব, এই যে তোমার দেখো ফ্লোচার্ট দেখলেই বোঝা যায়, এই যে সি এর ভেতরে তোমার ইনপুটটা রাখা লাগবে, এই কারণে সি নামের একটা ভেরিয়েবল নিব। আর এফ এর ভেতরে তোমার আউটপুটটা আসবে, ওইটাকে প্রিন্ট করতে হবে, এই কারণে এফ নামের একটা ভেরিয়েবল নিব। এখন এইগুলাকে কেন ফ্লোট নিলাম বলতো? তুমি যদি খেয়াল করো এখানে সি আর এফ এই দুইটা কিন্তু বেসিক্যালি টেম্পারেচার বোঝাচ্ছে, এই যে এই ফর্মুলাটা দেখলেই বোঝা যায়, সেলসিয়াস, ফারেনহাইট, টেম্পারেচার। দ্যাটস ওয়াই আমরা ভাইয়া আমাদের সি আর এফ এর ভ্যালু গুলোকে যেহেতু ভগ্নাংশ আকারেও রাখতে পারবো, এই কারণে ডেটা টাইপ নিচ্ছি ফ্লোট। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের ফ্লো চার্ট অনুযায়ী সি এর ভ্যালুটাকে ইনপুট নিতে হবে। তাহলে এই যে স্ক্যান এফ দিয়ে আমরা সি এর ভ্যালুটাকে ইনপুট আকারে নিয়ে নিলাম। তারপর আমরা চেক করব যে আমাদের সি এর ভ্যালু কি পজিটিভ কিনা। যদি পজিটিভ হয়, আমরা এফ এর ভ্যালুটা সুন্দর মতো ক্যালকুলেট করে ফেলবো। এই দেখো আমি হচ্ছে ফর্মুলা অনুযায়ী 9/5 ইন্টু সি করে তারপর তার সাথে 32 অ্যাড করে দিলাম, শেষ। তো ফাইনালি যদি আমি এফ এর ভ্যালু বের করে ফেলি, ওইটাকে প্রিন্ট করে দিতে পারবো। শেষ। সবাই একটু দেখো তো ভাইয়া বুঝতেছো কিনা? এই যে ফ্লো চার্ট দেখে দেওয়া আছে ওইটাই ভাইয়া বানাইছি, ওইটার জন্যই ভাইয়া কোড লিখছি। এখানে ফ্লো চার্ট তোমাকে যেটা দিছি ওইটার জন্যই কোড লিখছি। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। এরপরে বলছে যে এখানে একটা সিকিউ প্রবলেমে বলছে দ্যাট আইসিটি টিচার রোট আ সি প্রোগ্রাম টু ডিটারমাইন whether a number is even or odd. He said that using the same logic, numbers divisible by 3 can also be determined. তো আমাদের এই যে লাস্ট যে লাইনটা আছে এইটার উপরে একটা কোড লিখতে হবে যে তুমি কোন একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল কিনা সেটা বের করবা। সো ভাইয়া কিভাবে বের করব? আমি মেইন ফাংশনের মেইন কোডগুলো লিখি। ভাইয়া যে বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে হচ্ছে শুরুতেই একটা ভেরিয়েবলের ভেতরে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে যে তুমি কোন নাম্বারের জন্য ডিভিজিবিলিটি চেক করতে চাচ্ছ। ওকে, সেটাকে ইনপুট নেওয়ার পর এখন তুমি দেখবা যে তোমার যে ভেরিয়েবলটা আছে সেটা কি 3 দিয়ে ডিভিজিবল কিনা। যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তুমি কোনো চিন্তা ভাবনা না করে প্রিন্ট করে দিবা ডিভিজিবল বাই 3। আদারওয়াইজ তুমি প্রিন্ট করবা
নট ডিভিজিবল। শেষ। তাহলে দেখো তো ভাইয়া এই কোডটা কি বোঝা যাচ্ছে কিনা। আমি একটা নাম্বার নিচ্ছি, নিয়ে ওটাকে 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা, মানে ডিভিজিবল করা যায় কিনা সেটা চেক করতেছি। খুবই সিম্পল, একটা ইফ এলস লিখলেই কিন্তু এখানে হয়ে যায়, খুবই সিম্পল। ওকে, এইবার আমরা চলো লুপ দেখি। তো লুপের ব্যাপারটা হচ্ছে, তোমার যদি কখনো কোনো একটা কাজ রিপিটেটিভলি করতে হয়, মানে একই কাজ যদি বারবার করতে হয়, তখন তুমি লুপ ইউজ করবা। লুপ তো টোটাল 3 ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলি ফর লুপ, একটাকে আমরা বলি ওয়াইল লুপ, আরেকটাকে আমরা বলি ডু ওয়াইল লুপ। তো আমাদের এই ফর লুপ যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণে আমরা ফর লুপটাকে হচ্ছে প্রথমে দেখব। তো ফর লুপের 3টা পার্ট থাকে। একটা পার্টকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন, একটা পার্টকে আমরা বলি হচ্ছে তোমার কন্ডিশন, আরেকটাকে আমরা বলি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। হ্যাঁ, তো তোমার ফর লুপ কাজ করে কিভাবে দেখো। তোমার প্রথমেই ফর লুপের ইনিশিয়ালাইজেশন পার্টটা রান করে। এখানে তুমি মূলত কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু সেট করে দিতে পারো। এরপর তোমার কন্ডিশনটা চেক করা হয়, মানে তুমি কোন কন্ডিশনের উপর বেস করে লুপটাকে চালাবা, ওই কন্ডিশনটা চেক করা হয়। কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে তুমি লুপের ভেতরে ঢুকবা, ঢুকে সব কাজ করবা লুপের ভেতরে। এরপর তুমি চলে আসবা হচ্ছে, এরপর তুমি চলে আসবা এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের জায়গায়, যেখানে এসে তুমি তোমার ভেরিয়েবলের যে ভ্যালুগুলা সেগুলোকে আপডেট করতে পারো। তাহলে তোমার কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কয়টা কাজ বারবার করবা চিন্তা করো তো। এই যে তুমি হচ্ছে লুপের ভেতরে ঢুকবা, ঢুকে সবগুলা কোড রান করবা, তারপরে তুমি চলে যাবা হচ্ছে এই যে এই জায়গাতে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই জায়গাতে। তাহলে এই জিনিসটা কিন্তু বারবার রান করতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে বলছে যে তোমাকে একটা ফর লুপ ইউজ করে তোমাকে মাল্টিপ্লিকেশন টেবিল দেখাইতে হবে যে কোনো নাম্বারের। মাল্টিপ্লিকেশন টেবিল মানে কি, কোনো একটা নাম্বারকে 1 থেকে 10 পর্যন্ত মাল্টিপ্লাই করে যে রেজাল্টগুলো আসে সেগুলোকে সিরিয়ালি শো করা। তাহলে এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, ফর লুপ দিয়ে সলভ করতে পারি। আমি তোমাদেরকে মেইন আইডিয়াটা, মানে আমাদের ফর লুপের যে পার্টটা সলিউশনের, সেটা একটু ইমপ্লিমেন্ট করে দেখাই। যে ফ্লো চার্টটাও পাশে দেওয়া আছে, খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো, আমাদের যেটা করতে হবে, আমাদের প্রিন্ট করতে হবে প্রথমে n ইন্টু 1, তারপরে n ইন্টু 2, তারপরে n ইন্টু 5, এইভাবে করতে করতে n ইন্টু 10। তাহলে আমরা এখানে এই কাজটা করার জন্য একটা ফর লুপ নিব। আমরা n এর সাথে একদম শুরুতে মাল্টিপ্লাই করব 1। এই কারণে আমি লুপের যে ভেরিয়েবল সেটাকে শুরুতে সেট করব 1 দিয়ে, একবারই সেট হবে এটা। এরপর আমার কন্ডিশনটা কি হবে, যে আমি n কে একদম লাস্টে গিয়ে 10 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এই যে আমি n কে i দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করব, তাহলে i এর ভেতরে লাস্ট ভ্যালুটা আসবে কত, 10। এরপরে i প্লাস প্লাস হবে। এখন আমি লুপের ভেতরে গিয়ে কি করব, আমি হচ্ছে n এর সাথে আমার i এর ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে দিব এবং সেটাকে আমি প্রিন্ট করে দিব। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের মেইন লুপ। তাহলে তুমি শুরুতে n এর ভ্যালুটাকে ইনপুট নেওয়ার পর এই লুপটা চালাইলেই কিন্তু মাল্টিপ্লিকেশন টেবিল শো হবে। সবাই বুঝছো কিনা একটু জানাও। ফর লুপের এই ইউজটা বোঝা গেছে কিনা একটু জানাও ভাইয়েরা। আর একটা পোল দেই। আচ্ছা, কথা বলবা না ঠিক আছে, বাট পোলে তো সাবমিট করতে পারো। বুঝে থাকলে ইয়েস, না বুঝে থাকলে নো। ওকে, সবাই বুঝছো, ভেরি গুড। ঠিক আছে, তো তোমাদের জন্য ফার্স্ট কুইজ দেখো। এখানে বলছে, একটা লুপ দিয়ে বলছে হাউ মেনি টাইমস উইল দ্য লুপ রান। তো তোমাদেরকে আমি কুইজটা দিয়ে দিচ্ছি, সবাই কোশ্চেনটা একবার পড়ে নাও। এই যে i এর ভ্যালু 80 থেকে 100 এর চেয়ে বড় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ লুপ রান করবে। সবাই অ্যান্সার সাবমিট করো। ওকে, আমি হচ্ছে পোল এন্ড করে দিচ্ছি। তো তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন এ এবং অপশন বি। ন, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। হ্যাঁ, তো ভুলটা করেছে একটু দেখাই।
তো এখানে আমাদের আয়ের ভ্যালু ভাইয়া কত থেকে শুরু হয়েছে একটু ভালো করে দেখো, হ্যাঁ, যেহেতু ভুল করছো। আয়ের ভ্যালু শুরু হয়েছে 80 থেকে, তাহলে 80-র জন্য কি আমার লুপ রান করবে? হ্যাঁ করবে। 80-র জন্য কন্ডিশন ট্রু, সো লুপ রান করবে। এরপরে আয়ের ভ্যালু কত হবে? 81। কেন? এই যে দেখো আয়ের ভ্যালু 1 করে বাড়বে, আমি বলেইছি। তাহলে এরপরে 81 হবে। 80-র জন্য কি ভাইয়া, 81-এর জন্য কি লুপ রান করবে? হ্যাঁ রান করবে, কারণ কন্ডিশন ট্রু। এইভাবে করতে 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 আয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে বলতো? 100, কারণ 100-এর জন্যও কিন্তু আমার কন্ডিশন ট্রু, সো 100-এর জন্যও কিন্তু লুপ রান করবে। তাহলে এই যে আয়ের এই ভ্যালুগুলোর জন্য আমার লুপ রান করবে। তাহলে লুপ কতবার রান করবে এটা কিভাবে বুঝবো? এই যে যতগুলো ভ্যালু আমি এখানে পাচ্ছি 80 থেকে 100-এর মধ্যে, তুমি একটু হিসাব করে দেখো তো ভাই, 80 থেকে 100-এর মধ্যে কতগুলো ভ্যালু আছে? 80 থেকে 100-এর মধ্যে কতগুলো ভ্যালু আছে ভাই, হিসাব করে দেখো তো। ভেরি গুড, 80 থেকে 100-এর মধ্যে ভ্যালু আছে হচ্ছে, ভেরি গুড, 21। তাহলে অ্যান্সার হচ্ছে 21। অনেকে 20টা বলছো, 20 বলছো, 20 হবে না, 20 প্লাস 1, 21 হবে। কারণ 80 থেকে 100-এর মধ্যে 21টা নাম্বার আছে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ভেরি গুড। এইবার এই এমসিকিউটা দেখো, এখানে বলছে ইন এ লুপ which is used to increase the value of I by 1, আয়ের ভ্যালু 1 বাড়ানোর জন্য আমরা কোন স্টেটমেন্টগুলো রান করতে পারি? এটা রান করতে পারি, হ্যাঁ, এটা আয়ের ভ্যালু 1 বাড়াবে, এটাও আয়ের ভ্যালু বাড়াবে, এটাও আয়ের ভ্যালু 1 বাড়াবে। সো কারেক্ট অ্যান্সার ইজ ডি। এরপরে দেখো বলছে যে একটা তোমার ফিবোনাচি সিরিজের ফার্স্ট এনটা ফিবোনাচি নাম্বার প্রিন্ট করতে হবে। সো আমি তোমাদেরকে একটু ফিবোনাচি সিরিজ দেখাই। ফিবোনাচি সিরিজটা ইন্টারেস্টিং, তোমরা হয়তো জানো, এগুলা আমরা ম্যাথ ক্লাসে পড়ছি। ফিবোনাচি সিরিজটা সবসময় 0 আর 1 এই দুইটা ফিক্স নাম্বার দিয়ে শুরু হয়, তারপর বাকি নাম্বারগুলো একটা প্যাটার্ন ফলো করে আসে। সেই প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে যে কোনো ফিবোনাচি নাম্বার তার আগের দুইটা ফিবোনাচি নাম্বারের সামেশনের ইকুয়াল। এই যে আমার শুরুর দুইটা ফিবোনাচি নাম্বার ফিক্সড, এই দুইটা ফিবোনাচি নাম্বার 0 আর 1 এইগুলা ফিক্সড। এর পরের যে কোনো ফিবোনাচি নাম্বার কিভাবে আসতেছে? এই যে আমার আগের দুইটা ফিবোনাচি নাম্বারকে যোগ করে পরের ফিবোনাচি নাম্বারটা পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ফিবোনাচি সিরিজ। তাহলে ফিবোনাচি সিরিজ বের করার জন্য কোড কিভাবে করব দেখো, ফ্লোচার্টটা দেখলেই বুঝবা। আমরা শুরুর দুইটা ফিবোনাচি নাম্বারকে দুইটা ভেরিয়েবলের ভেতরে নিয়ে নিচ্ছি, f1 f2। এরপর ওই দুইটাকে প্রিন্ট করে দিচ্ছি, অর্থাৎ ফিক্সড দুইটা ফিবোনাচি নাম্বার, শুরুর দুইটা ফিবোনাচি নাম্বার প্রিন্ট করতেছি। এরপর আমাদের টোটাল কয়টা প্রিন্ট করতে হবে? এনটা। আমরা দুইটা অলরেডি প্রিন্ট করে ফেলছি ফিবোনাচি নাম্বার, তাহলে বাকি থাকে কয়টা বলো তো? n-2টা। এক্স্যাক্টলি। তাহলে আমাদের লুপ চালায় n-2টা ফিবোনাচি নাম্বার প্রিন্ট করতে হবে। আমি তোমাদেরকে ওই পার্টটা দেখাই যে কিভাবে আমরা লুপ চালায় বাকি n-2টা ফিবোনাচি নাম্বার প্রিন্ট করতে পারি। তো এই দেখো, আমি একটা লুপ চালাবো কয়বার? n-2 বার, n-2 সংখ্যক বার লুপ চালাবো। প্রত্যেকবার কি করব? আমি কারেন্ট ফিবোনাচি নাম্বারটা ক্যালকুলেট করবো। এই ধরো আমি বলতেছি এইটা হচ্ছে আমার কারেন্ট ফিবোনাচি নাম্বার এফ। তাহলে এই এফ কিভাবে আসবে বলতো? আমি যদি আগের দুইটা ফিবোনাচি নাম্বারকে যথাক্রমে f1 f2 বলি, তাহলে আমি বলতে পারি না যে এই যে আমার কারেন্ট ফিবোনাচি নাম্বার হচ্ছে আগের দুইটা ফিবোনাচি নাম্বারের সামেশনের ইকুয়াল। তাহলে যে এফ কিভাবে বের করব? f1 প্লাস f2, এই যে এই দুটাকে যোগ করে বের করবো। f1 f2 আমি আগেই সেট করে নিছি, f1 f2 আমি আগেই 0 আর 1 দিয়ে সেট করে নিয়েছি। তাহলে যে f হচ্ছে আমার নতুন ফিবোনাচি নাম্বার। তাহলে এটা বের করে প্রথমে এটাকে প্রিন্ট করে দিব। ওকে, তাহলে আমার কারেন্ট ফিবোনাচি নাম্বারটা প্রিন্ট হয়ে গেছে। এখন পরবর্তী ধাপের জন্য তুমি যেন আবার নতুন ফিবোনাচি নাম্বার ক্যালকুলেট করতে পারো, এই কারণে এই জন্য তোমাকে কি করতে হবে বলো তো? তোমার f1 আর f2 কে এক ঘর করে করে আগাইতে হবে। যে নতুন f1 হবে এইটা, নতুন f2 হবে কিন্তু তোমার ইচ্ছে কোনটা বলো তো? নতুন f2 হবে তোমার এই যে এইটা, এইটা তোমার নতুন f2। তাহলে f1 f2 কিভাবে আপডেট করলাম একটু দেখো। আমার নতুন f1 হবে আগের ধাপের f2, আর নতুন f2 হবে আগের ধাপের f। দ্যাটস ইট। তাহলে এইভাবে করলে তোমার বাকি n-2টা ফিবোনাচি নাম্বারও কিন্তু চলে আসবে। সবাই একটু দেখো, কিছুক্ষণ টাইম দিচ্ছি, দেখে বলো বুঝছো কিনা। তাহলে এই লুপটা চালাইলেই কিন্তু আমার ফিবোনাচি নাম্বারগুলো প্রিন্ট হয়ে যাবে।
মানে বাকি n-2টা ফিবোনাচি নাম্বার প্রিন্ট হয়ে যাবে, এটাই মেইন। আর বাকি এই যে বাকি ফ্লো চার্টের পার্টগুলো তোমরা কোড করে লিখতেই পারবা। ওকে, আমি একটা পোল দিচ্ছি, তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ফিবোনাচি নাম্বার এটা আসতে পারে তোমাদের বার এইচএসসি পরীক্ষায়। ওকে, হ্যাঁ শিফা, ফিবোনাচি নাম্বার আসতে পারে তোমাদের অনেকেরই কলেজের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে আসছে, এটা আমি দেখেছি। সো এটা বোর্ড পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। তুমি এটা বলো বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা একটু জানাও। ওকে, এইবার আমরা দেখব যে আমরা ইফের ভেতরে যেরকম ইফ লিখতে পারি, লুপের ভেতরেও লুপ লেখা যায়, এটাকে বলা হয় নেস্টেড লুপ। আচ্ছা, জায়ান বলছে টেস্ট শেষ, টেস্ট শেষ হলে তো ভালো। ওকে, তো নেস্টেড লুপটা কি? এই যে লুপের ভেতরে তুমি লুপ লিখছো, এটাকে বলা হয় নেস্টেড লুপ। খুবই সহজ, লুপের ভেতরে লুপ, এটাকে বলা হয় নেস্টেড লুপ। ওকে, এইবার আমরা দেখব ওয়াইল লুপ। ওয়াইল লুপটা অনেকটা ফর লুপের মতো, জাস্ট কিছু চেঞ্জ আছে। দেখো কোথায় কোথায় চেঞ্জ। আমাদের ফর লুপে শুরুতেই ইনিশিয়ালাইজেশন ছিল, বাট দেখো ওয়াইল লুপের ইনিশিয়ালাইজেশনটা হয় লুপের বাইরে, লুপের ভেতরে শুরুতেই জাস্ট কন্ডিশনটা চেক করা হয়। আর ফর লুপের ক্ষেত্রে ফর লুপের শেষে ছিল হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, বাট দেখো ওয়াইল লুপের ক্ষেত্রে ইনক্রিমেন্ট এটাকে একদম লুপের শেষে নিয়ে যাওয়া হয়েছে, এটাই পার্থক্য। তো এটা একটা ওয়াইল লুপ, এটা একটা ওয়াইল লুপের কোড। এই ওয়াইল লুপের কাউন্টার ভেরিয়েবল বা লুপ ভেরিয়েবল হচ্ছে আই, যেটা শুরুতে 0। আই এর ভ্যালু যতক্ষণ 5-এর চেয়ে ছোট লুপ রান করবে, লুপের ভেতরে আই এর ভ্যালু প্রিন্ট করতেছি এবং আই এর ভ্যালু 1 বাড়াচ্ছি। তোমরা একটু সবাই আমাকে চ্যাট বক্সে বলো তো আউটপুটটা কি আসবে এই কোডের, এই যে এইটুকু অংশের কোডের আউটপুট কি হবে, সবাই একটু জানাও তো ভাইরা। একটু নিজেরা কম্পাইলারের মতো কাজ করো, একটু ড্রাই রান করো, খাতায় লেখো কি কি আসবে। আই এর ভ্যালু শুরুতে 0, 0-এর জন্য কন্ডিশন ট্রু, তাহলে 0 শুরুতে প্রিন্ট হবে। এরপরে আই এর ভ্যালু 1 বাড়বে, 1 হবে, 1 এর জন্য কন্ডিশন ট্রু, তাহলে আই এর ভ্যালু 1 প্রিন্ট হবে। ভেরি গুড, ভেরি গুড। 0 1 2 3 4, জায়ান, মাইমুনা ভেরি গুড, শিফা ভেরি গুড। এই এমসিকিউটার অ্যান্সার বলো আমাকে, তোমরা বলো, তোমরা খুবই দুর্দান্ত ভাবে রেসপন্স করতেছো, সো তোমরা এটার অ্যান্সার আমাকে জানাও। এই কোডের আউটপুট কি হবে? হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য অ্যাবভ প্রোগ্রাম? আই একটা ভেরিয়েবল, এস এর ভ্যালু শুরুতে 0, তারপরে আই এর ভ্যালু 1 থেকে 6 পর্যন্ত যাওয়া হচ্ছে এবং এস এর সাথে আই অ্যাড করা হচ্ছে, এন্ড ফাইনালি এস এর ভ্যালু প্রিন্ট করা হচ্ছে। শিফা বলছো সি, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি একটু দেখাই কিভাবে সি হবে। আমরা এস এর ভেতরে শুরুতে রাখছি 0, আর লুপের ভেতরে কি করতেছি, এস এর সাথে আই এর ভ্যালু অ্যাড করতেছি এবং আই এর ভ্যালু 1 করে বাড়াচ্ছি আনটিল আই এর ভ্যালু 6-এর চেয়ে বড় হচ্ছে। তাহলে শুরুতে আই এর ভ্যালু আছে কত বলো তো? এই যে আই এর ভ্যালু একদম শুরুতে 1, তাহলে আমাদের 1 শুরুতে এস এর সাথে অ্যাড হবে, তারপরে 2, তারপরে 3, এভাবে কত পর্যন্ত অ্যাড হবে? 6। তাহলে এস এর ভেতরে কত আসবে? 1 থেকে 6 পর্যন্ত অ্যাড করলে এটার সামেশন কত? 6 × 7/2, 21। তাহলে ভাই অ্যান্সারটা হবে হচ্ছে আমার অপশন সি। ভেরি গুড। বলছে ফর উইচ চেঞ্জেস ইন দ্য ভ্যালু অফ আই, আই এর ভ্যালু কিভাবে চেঞ্জ করলে আউটপুট 10 হবে, এটা জাস্ট ট্রায়াল দিবা, এটা টেস্ট করবা। তোমরা একটু টেস্ট করে দেখো তো কোনটা আই এর ভ্যালু শুরুতে নিলে এবং আই এর ভ্যালু কিভাবে চেঞ্জ করলে আউটপুট 10 আসে। সবগুলো একটু চেক করে করে দেখবা, সবগুলো চেক করে করে দেখো, তাহলে বুঝে যাবা। প্রথমে এইটা নাও, আই এর ভ্যালু 0 এবং আই এর ভ্যালু 1 করে বাড়াবো লুপে, তাহলে দেখো এস এর সাথে শুরুতে যোগ হবে কত? আই এর ভ্যালু শুরুতে 0, তাহলে 0 যোগ হবে, এরপরে 1, এরপরে 2, এইভাবে করতে করতে আমার কত পর্যন্ত যাবে বলো বলো, কত পর্যন্ত যাবে? আই এর ভ্যালু 0 থেকে এইবারও 6 পর্যন্তই যাবে। আই এর ভ্যালু 0 থেকে নিচ্ছি, শুরু করতেছি, আই এর ভ্যালু 1 করে বাড়াচ্ছি। কন্ডিশন যেহেতু এটা দেওয়া আছে যে আই এর ভ্যালু যতক্ষণ 6-এর চেয়ে বড় না হচ্ছে ততক্ষণ লুপ চালাবো, তাহলে আই এর ভ্যালু কোন পর্যন্ত যাবে? 6। তাহলে 1 থেকে 6 পর্যন্ত যোগ করে এস এর ভেতরে রাখতেছি, তো এগেইন অ্যান্সারটা আসবে 21। তাহলে এটা কারেক্ট না। বিএ, অপশন বিএ কি বলতেছে? অপশন বিএ বলতেছে আই এর ভ্যালু 2 থেকে স্টার্ট করবো এবং আই এর ভ্যালু 1 করে বাড়াবো। তাহলে এস এর ভেতরে কি আসবে? এই যে শুরুতে 2 যোগ হবে, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তাহলে এইটা আসবে। এটা বেসিক্যালি কত? 20। তাহলে এইটাও কারেক্ট অ্যান্সার না, আমাদের লাগবে 10। সি নাম্বার দেখো, আই এর ভ্যালু 3 থেকে শুরু করব, আই এর ভ্যালু 2 করে বাড়াবো, তাহলে শুরুতে এস এর সাথে যোগ হবে 3, তারপরে 2 বাড়বে আই এর ভ্যালু অর্থাৎ 5, তারপরে 5 যোগ হবে,
তারপরে আয়ের ভ্যালু 2 বারে 7 হবে, বাট 7 যোগ হইতে পারবে না, কারণ এই যে আয়ের ভ্যালু 7 হয়ে গেলে লুপ থেকেই তুমি বের হয়ে যাবা কন্ডিশন ফলস হওয়ার কারণে। তাহলে যে এস এর এই যে সি নাম্বারের জন্য তোমার এস এর ভেতরে আসবে 8, তাহলে এটাও কারেক্ট না, একটাই থাকে, এটাই কারেক্ট। ডি 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 ডি। মাইমুনা বাদে আর কেউ কি পারো নাই? শিফা পারছো, জাকারিয়া পারছো, ভেরি গুড। আরো অনেকে, হ্যাঁ মোহাম্মদ রাফি, কবুল, হ্যাঁ ভেরি গুড। এই এমসিকিউটার অ্যান্সার বলো তো, বলছে হাউ মেনি টাইমস আইসিটি উইল বি প্রিন্টেড, একটু দেখো তো। হ্যাঁ জায়ান বলছো, ভেরি গুড। বলছে হাউ মেনি টাইমস উইল দ্য আইসিটি টেক্সট বি প্রিন্টেড, একটু সবাই দেখো তো ভেরা। হ্যাঁ ভেরি গুড। এম এর ভেতরে শুরুতে কত আসবে? 5 কে 3 দিয়ে মড করতেছি, 2 আসবে, ভেরি গুড। এম এর ভ্যালু যতক্ষণ 5 এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত আইসিটি প্রিন্ট করব, এম এর ভ্যালু 1 বাড়াবো। তাহলে দেখো এম এর কোন কোন ভ্যালুর জন্য আইসিটি প্রিন্ট হয়। এম এর ভ্যালু শুরুতে 2 এর জন্য প্রিন্ট হবে, এরপরে 1 বেড়ে 3 হবে, 3 এর জন্য প্রিন্ট হবে, 1 বেড়ে 4 হবে, 4 এর জন্য প্রিন্ট হবে। 5 এর জন্য কি ভাই প্রিন্ট হবে না? 5 এর জন্য কন্ডিশনই ফলস, তাহলে প্রিন্ট কিভাবে হয়? তাহলে টোটাল কয়বার প্রিন্ট হচ্ছে? 3 টাইমস। ভেরি গুড শিফা, ভেরি গুড। বলছে ইফ m ইকুয়াল টু m প্লাস 2 ওয়াজ ইউজড, মানে এই যে এখানে যদি m এর ভ্যালু 2 করে বাড়াইতাম তাহলে আইসিটি কতবার প্রিন্ট হইতো ভাই? আবার দেখো m এর ভ্যালু শুরুতে 2, তাহলে 2 এর জন্য প্রিন্ট হবে। m এর ভ্যালু এইবার 2 বাড়বে, 2 বেড়ে 4 হবে, 4 এর জন্য প্রিন্ট হবে, এরপর 6 হবে, 6 এর জন্য তো তুমি লুপেরই বাইরে, তাহলে কয়বার প্রিন্ট হচ্ছে? 2 টাইমস। ভেরি গুড শিফা, দুর্দান্ত। মাইমুনা 4 বলছো না ভাইয়া, 4 আগেরটা বলছো, আগেরটাও তো 3 আর এটা হচ্ছে 2। ভালো করে দেখো, এটা ড্রাই রান করবা, নিজে নিজে খাতায় লিখবা যে কোন কোন ভ্যালুর জন্য প্রিন্ট হবে, খাতায় লিখবা, তাড়াতাড়ি হবে। ভেরি গুড, ভেরি গুড। তোমার সবগুলা লুপ এখানে একবারে দিয়ে দেওয়া আছে ভাইয়া, সবগুলো একটু দেখে কম্পারিজন করে নাও কোন লুপ কিভাবে কাজ করে। ডু ওয়াইল লুপটা ভাইয়া এখনো বলে নাই, তাহলে একটু ভাইয়া সংক্ষেপে বলে দেখ। ডু ওয়াইল লুপটা মনে রাখবা, ওয়াইল আর ডু ওয়াইল অনেকটা সেম, জাস্ট ডু ওয়াইল লুপে তুমি কন্ডিশনটা শেষে চেক করো, এটাই পার্থক্য ভাই। আর ডু ওয়াইল লুপের এই যে একদম লাস্টে একটা সেমিকোলন দিতে হয় ওয়াইলের পাশে, এটাই পার্থক্য ভাই, আর কোনো পার্থক্য নাই। ওকে, তাহলে আমাদের এখানে বলছে 2 থেকে 100 পর্যন্ত অ্যাড করতে হবে, এই জিনিস আর করানো লাগবে বলো তো? আচ্ছা, তাও আমি মেইন পার্টটা করাই দেই, মানে আমাদের ফর লুপের পার্টটা করে দেই, যে ফর লুপে কি লিখলে আমাদের 2 থেকে 100 পর্যন্ত অ্যাড হবে। সো মনে রাখবা এই সব প্রবলেম সলভ করার টেকনিক আছে, আজকে একটা টেকনিক শিখাই দিব, এই টাইপের কোশ্চেন তোমার কখনো মিস হবে না ইনশাআল্লাহ। সো টেকনিকটা হচ্ছে, তুমি এই টাইপের মানে সিরিজের কোশ্চেন সলভ করার সময় দেখবা তোমার সিরিজটা শুরু হচ্ছে কোথা থেকে, এই যে স্টার্ট, তোমার সিরিজটা শেষ হচ্ছে কোথা থেকে, শেষ হচ্ছে কোথায় গিয়ে, এন্ড সিরিজের ভ্যালু গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই যে এই কয়েকটা জিনিস দেখবা, 3টা জিনিস। তাহলে তুমি এই যে এইবার লুপ লেখার ট্রাই করবা। লুপে তুমি শুরুতেই একটা ভেরিয়েবল নিবা যার ভ্যালু হবে এই যে স্টার্ট ভ্যালু দিয়ে, এরপর তুমি কন্ডিশন দিবা যতক্ষণ পর্যন্ত এন্ড ভ্যালু রিচ না করতেছো, আর এরপর ইনক্রিমেন্ট দিবা এই যে তোমার সিরিজের ভেতরে ভ্যালুগুলো যেইভাবে চেঞ্জ হচ্ছে, দ্যাটস ইট। এইটুকু লিখতে পারবা না এই লাইনটা সিরিজ দেখে দেখে, এই যে 3টে টেকনিক যে শিখাইছি। আর জায়ান বলছো সিরিজে ফর ওয়াইল লুপটা এন্ড ডু ওয়াইল লুপটা মনে থাকে না। সিরিজে ফর লুপই ম্যাক্সিমাম ইউজ করতে হবে ভাইয়া জায়ান, সিরিজে ফর লুপই ইউজ করতে হবে। সো এই যে ফর লুপে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট কিভাবে করবা এটা দেখাই দিলাম, 3টা টেকনিক। স্টার্ট দেখবা, এন্ড দেখবা, প্যাটার্ন দেখবা, শেষ। এই যে 3টে জিনিস লিখে ফেলতে পারবা কিনা বলো? এই 3টে জিনিস লিখতে পারবা কিনা? এই যে ফর লুপের 3টে জিনিস সিরিজ দেখে লেখা যাবে? কই? হ্যাঁ ভেরি গুড বাচ্চারা। তাহলে এইটুকু লিখলে এখন ভেতরে কাজ হবে সিম্পল। এই যে তুমি যেহেতু আরেকটা, এবার দেখো, এবার দেখবা তোমার সিরিজে কি যোগ আছে না তোমার মানে এডিশন না সাবট্রাকশন, তোমার এডিশন নাকি মাল্টিপ্লিকেশন করতেছে সিরিজে। সো যদি এডিশন থাকে তাহলে রেজাল্ট যে ভেরিয়েবলটা তুমি নিবা ওটার ভেতরে শুরুতে 0 রাখবা, আর লুপের ভেতরে যেটা করবা সেটা হচ্ছে এই যে তোমার লুপ ভেরিয়েবলের সাথে রেজাল্ট ভেরিয়েবলটা অ্যাড করে দিবা, দ্যাটস ইট, শেষ। সো ফাইনালি লুপ থেকে বের হয়ে গেলে তোমার রেজাল্ট চলে আসবে। জায়ান বলছো তোমাদের টেস্ট এক্সামে ডু ওয়াইল লুপ দিয়ে করতে বলছে। আমাদের আজকে একটা প্রবলেম আছে ডু ওয়াইল লুপ দিয়ে, দেখাবো, কোনো টেনশন করো না। হ্যাঁ তুমি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করো, টেনশন করো না, সব শিখে যাবা। তাহলে এই যে দেখো খুব সিম্পল প্রবলেম, এই লুপটা রান করলেই তোমার 2 থেকে 100 পর্যন্ত। আচ্ছা দেখছো ভাই একটা না না ঠিক আছে, দেখছো ভাই কত তাড়াতাড়ি করে ফেললো। তাহলে তুমি মানে স্ট্র্যাটেজিটা যদি শিখে যাও, তোমার এই সিরিজের প্রবলেম সলভ করতে লাগবে 1 মিনিট হাইয়েস্ট। আমি কিন্তু 1 মিনিটের চেয়েও কম সময় করে ফেলছি, তোমরা পারবা?
1 মিনিটের কম সময় করতে পারবা সিরিজ? কি দেখবা? স্টার্ট, এন্ড, প্যাটার্ন আর অ্যাডিশন নাকি মাল্টিপ্লিকেশন? পারা যাবে? ভেরি গুড। জিসিডি বের করতে হবে। এটা গত ক্লাসে তোমরা জিসিডি বের করার অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখছো না? তাহলে এইবার এটাকে কোডে কনভার্ট করতে হবে। জিসিডি কিভাবে বের করতে হবে ভাই? তোমাকে বললাম যে ভাই তুমি জিসিডি অফ 2,6 বের করো, তুমি বলবা ভাই জিসিডি অফ 2,6 তো 2। আমি বলবো এইভাবে না রে ভাই, এটা তুমি ইউক্লিড অ্যালগোরিদম দিয়ে বের করো। তুমি বলবা ভাই ইউক্লিড অ্যালগোরিদম তো ছোটবেলায় শিখছিলাম, এই যে এইভাবে করতে হইতো, যে আমার বড়টাকে ছোট দিয়ে ডিভাইড করতে হইতো কত পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না জিরো আসে। আমার রিমাইন্ডার যতক্ষণ পর্যন্ত না জিরো আসে ততক্ষণ পর্যন্ত আমার বড় নাম্বারকে ছোট নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে ভাই, বড় নাম্বারকে ছোট নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। আর এই যে আমি যখনই রিমাইন্ডার জিরো পাবো, আমার ছোট নাম্বারটাই ভাই কি? ছোট নাম্বারটাই হচ্ছে ভাই জিসিডি, ছোট নাম্বারটাই জিসিডি। এটা হচ্ছে ইউক্লিডের অ্যালগোরিদম। তো ভাই এই জিনিসটাকে এখন আমরা ফ্লো চার্টে দেখো এখানে দেখাইছি, তুমি দুইটা নাম্বার নিতেছো এ বি, এরপর এ কে বি দিয়ে ভাগ করে তুমি রিমাইন্ডারটা নিচ্ছ, রিমাইন্ডার আর এর ভেতরে রাখতেছো। এখানে আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে তোমার বড় নাম্বার, বি হচ্ছে ছোট নাম্বারটা। আমরা এই যে বড়কে ছোট দিয়ে ভাগ দিচ্ছি। এরপর আমরা চেক করতেছি ভাই যে আমাদের আর এর ভ্যালু যেটা, অর্থাৎ রিমাইন্ডার যেটা, সেটা কি জিরো কিনা। যদি জিরো হয় তাহলে এই যে আমার ছোট নাম্বারটা হচ্ছে জিসিডি, শেষ। আর যদি জিরো না হয় তাহলে আমরা পরের ধাপের জন্য আবার রিমাইন্ডার ক্যালকুলেট করব। কিভাবে? এই যে আমরা নতুন করে আবার দেখো এ আর বি ক্যালকুলেট করতেছি। এ কে কিভাবে নিতেছি? আগের ধাপে যেটা, মানে নতুন বড় নাম্বার কোনটা, আগের ধাপে যেটা ছোট নাম্বার ছিল, আর নতুন ছোট নাম্বার কোনটা, আগের ধাপে যেটা রিমাইন্ডার আসছে সেটা। তাহলে এইভাবে করে আবার রিমাইন্ডার ক্যালকুলেট করবো যতক্ষণ পর্যন্ত না আমাদের রিমাইন্ডার জিরো আসতেছে। তাহলে এইটাকে আমরা একটু চলো কোডে কনভার্ট করি। তাহলে তুমি শুরুতেই তোমার ইউজারের কাছ থেকে এ আর বি এই দুটো ইন্টিজার নাম্বার ইনপুট নিয়ে ফেলবা ভাইয়া। তারপর তুমি হচ্ছে এই যে এ কে বি দিয়ে ডিভাইড করে তার মডুলো ভ্যালুটা বা রিমাইন্ডারটা ক্যালকুলেট করবা, এবং তুমি এরপর একটা ওয়াইল লুপ চালাবা। কেন ওয়াইল লুপ? কারণ আমি জানি না কতক্ষণ পর্যন্ত ডিভাইড করতে হবে, এই কারণে ওয়াইল লুপ। তাহলে আমি দেখবো যতক্ষণ পর্যন্ত না আমার এই রিমাইন্ডারের ভ্যালু জিরো আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এই যে তোমার এ কে বি দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার বের করার যে কাজটা সেটা করতে থাকবো। এখন এ আর বি এই দুটাকে তো তোমার আপডেট করতে হবে। কিভাবে আপডেট করবা? নতুন এ হবে আগের ধাপের বি, আর নতুন বি হবে আগের ধাপের রিমাইন্ডার, দ্যাটস ইট। তাহলে একটা সময় গিয়ে তোমার রিমাইন্ডার জিরো আসবে, তো তখন তুমি লুপ থেকে বের হয়ে গিয়ে বলে দিতে পারবা যে ভাইয়া আমি জানি আমার রিমাইন্ডারটা চলে আসছে, এবং সেটা হচ্ছে এই যে আমার বি এর ভেতরে যে ভ্যালুটা আছে সেটাই রিমাইন্ডার, দ্যাটস ইট। ভাইরা সবাই একটু দেখো তো জিসিডির কোডটা, মেইন কোডটা, মানে এই যে এই অংশের কোডটা বোঝা গেছে কিনা, লুপের কোডটা বোঝা গেছে কিনা। মানে জিসিডির মেইন হচ্ছে এই লুপ। সবাই একটু দেখো ভাইয়া, দেখো দেখো দেখো। ভেরি গুড। এইবার দেখো তো এটা পারা যাবে কিনা। এটা হচ্ছে 24 সালের কোশ্চেন। এই দেখো রাজশাহী বোর্ডে আসছে, 1 থেকে n এর মাল্টিপ্লিকেশন বের করতে হবে সি ল্যাঙ্গুয়েজে কোড লিখে। এই যে আমার টেকনিক ইউজ করো, আমার টেকনিক ইউজ করো। কি দেখবা? কয়টা জিনিস দেখবা? এই যে এটা একটা ফর লুপ দিয়ে করবো না আমরা? ফর লুপে কি কি রাখবে? আমার ফর লুপের জিনিসগুলো কিভাবে বের করব? এই যে আমরা আই এর ভ্যালু কত দিয়ে শুরু করব? বলো বলো। এই যে আমার স্টার্টিং কোনটা, এটা দিয়ে শুরু করব। আই এর ভ্যালু কোন পর্যন্ত যাব? এই যে এন্ডিং কোনটা, ওই পর্যন্ত যাব। আই এর ভ্যালু কিভাবে চেঞ্জ করব? প্যাটার্ন দেখে চেঞ্জ করব। এই যে আই এর ভ্যালু এক এক করে বাড়তেছে, তাহলে আই প্লাস প্লাস। এই জিনিস লিখবা তুমি 10 সেকেন্ডে। এই এই যে ফর লুপের স্ট্রাকচারটা তুমি 10 সেকেন্ডে লিখে ফেলবা, লুপটা ঠান্ডা মাথায় দেখে, শেষ। এইবার আমার একটা রেজাল্ট ভেরিয়েবল নিতে হবে। এখন কথা হচ্ছে রেজাল্ট ভেরিয়েবলের ভেতরে শুরুতে কত রাখবো? এখানে আমরা কি করতেছি? অ্যাডিশন না মাল্টিপ্লিকেশন? মাল্টিপ্লিকেশন। তাহলে রেজাল্ট ভেরিয়েবলের ভেতরে 1 রাখবো। লুপের ভেতরে আমরা রেজাল্ট ভেরিয়েবল কিভাবে চেঞ্জ করব? এই যে আমরা আই এর ভ্যালুকে রেজাল্ট ভেরিয়েবলের সাথে মাল্টিপ্লাই করতে থাকবো, শেষ। এটাই সলিউশন ভাই। দেখো বোঝা যাচ্ছে কিনা, মনোযোগ দিয়ে দেখো। আজকে ক্লাস করলে অনেক উপকার হবে, বিলিভ মি। অনেক কিছু শিখে যাওয়া, অনেক কম পড়া লাগবে সামনে। ওকে, ভেরি গুড। এই প্রবলেমটা দেখো, বলতেছে যে আমাদের একটা ইফ এলস ইফ দিয়ে, মানে এলস ইফ দিয়ে একটা প্রবলেম সলভ করতে হবে, যে যেই সকল মানুষ 1950 থেকে 1980 মধ্যে জন্মগ্রহণ করছে তাদেরকে আমরা গ্রুপ এ হিসেবে দেখাবো। যারা 1981 থেকে 2000 মধ্যে জন্মগ্রহণ করছে তাদেরকে আমরা গ্রুপ বি, আর 2001 থেকে 2025 যারা জন্ম নিছে তাদেরকে বলবো হচ্ছে গ্রুপ সি। তাহলে এটাকে আমরা কোডে কিভাবে করব দেখো।
আমি মেইন ফাংশনটা তোমাদেরকে লিখে দেখাই, বাকিটা তো তোমরা বুঝবাই। এই যে আমি ইন্ট ওয়াই নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, এটার ভেতরে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিব। এইবার আমি চেক করব এই ওয়াই এর ভ্যালু কোন রেঞ্জে আছে। আমরা যদি এরকম দেখি যে আমাদের ওয়াই এর ভ্যালুটা 1950-র চেয়ে বড় বা ইকুয়াল এবং এন্ড এটা হচ্ছে তোমার 1980-র চেয়ে ছোট বা ইকুয়াল, তাহলে আমি বুঝে গেছি যে আমার গ্রুপটা কি বলো। আমার গ্রুপটা হচ্ছে তোমার এ, তাহলে যে আমি গ্রুপ এ প্রিন্ট করে দিব। এইবার আমার বাকিগুলোর জন্য জাস্ট এটাই কপি পেস্ট করতে হবে এলস ইফ দিয়ে লিখে। তাহলে আমি বাকিগুলা কপি পেস্ট করি, তোমরা লিখবা, তোমরা কপি পেস্ট করবা না, তোমরা লিখবা। এই যে ভাই, তাহলে এটা কি হয়ে গেল, আমি 3টা নিয়ে আসি। হ্যাঁ, ওকে। তাহলে এবার দেখো আমি যেটা করব সেটা হচ্ছে ওকে, তাহলে দেখো খুব সুন্দর করে করে ফেলি। এই যে সেকেন্ড কন্ডিশনে আমি চেক করব যে আমার ওয়াই এর ভ্যালু কি বলছে, 1981 থেকে 2000 এই সালের মধ্যে আছে কিনা। তাহলে এই যে আমি এবার হচ্ছে চেক করব যে আমার ওয়াই এর ভ্যালু এটা 1981-র চেয়ে বড় কিনা এবং আমার ওয়াই এর ভ্যালু এটা 2000-এর চেয়ে ছোট কিনা। দ্যাটস ইট। তাহলে তাই যদি হয় আমরা তখন প্রিন্ট করব গ্রুপ বি। বুঝতে পারছো কি করলাম? তাহলে এলসিফ এর ভেতরে আমরা এটা চেক করে ফেললাম। ওকে, এইবার আমরা পরবর্তী কন্ডিশনের জন্য আমাদের ওয়াই এর ভ্যালু কোন রেঞ্জে ফেলাবো আমরা চেক করব যে আমাদের ওয়াই এর ভ্যালু এইটা তোমার এই যে 2001-এর চেয়ে বড় কিনা এবং এটা 2025-এর চেয়ে ছোট বা সমান কিনা। এই যে এই রেঞ্জে যদি থাকে ওয়াই এর ভ্যালু তাহলে আমরা প্রিন্ট করব গ্রুপ সি। দ্যাটস ইট। ও আচ্ছা, শিফা বলছে এটা তোমাদের আসছে জেনজি দিয়ে আসছে। আচ্ছা এই যে দেখো, এটা কিন্তু বোর্ডে এই যে 25 সালের কোশ্চেন এটা। তাহলে এটা কিন্তু ইফ এলস ইফ এটা দিয়ে হয়ে যায়, ইফ এলস ইফ এগুলো দিয়ে হয়ে যায়, খুবই সহজ সলিউশন। এই যে তাহলে আমার কোড কিন্তু এই পর্যন্তই, আমার কোড কিন্তু এই পর্যন্তই ভাই, কোনো চিন্তা নাই, এটা ঠান্ডা মাথায় করে দিবা। দেখো বোঝা গেছে কিনা। তোমার এই যে ওয়াই এর ভ্যালু কোন রেঞ্জে পড়ছে ওইটার উপর বেস করে প্রিন্ট করতে হবে, এইটুকুই। এইবার দেখো বলছে যে এই সিরিজের ভ্যালুটা তোমাকে বের করে প্রিন্ট করতে হবে, বাট এখানে ঝামেলা আছে যে এটা হচ্ছে ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন। ঢাকা বোর্ড কিন্তু অনেক সুন্দর কোশ্চেন করে। বলছে এই প্রোগ্রামটা তোমাকে লিখতে হবে প্রথম 40টা টার্মের সামেশন বের করার জন্য ইউজিং ইফ স্টেটমেন্ট। এইটা যদি ভাই ফর লুপ দিয়ে করতে দিত অনেক সহজ হইতো। কিভাবে? আমি প্রথমেই এই 40তম পদের ভ্যালুটা বের করে ফেলতাম। দেখো তুমি এখানে প্যাটার্ন খুঁজে পাও কিনা। আমার প্রথমে 2 এর স্কোয়ার নেওয়া হচ্ছে, এরপরে 5 এর স্কোয়ার, এরপরে 8 এর স্কোয়ার, এইভাবে করতে করতে আমরা একটা সময় গিয়ে n এর স্কোয়ার নিব। এখন ভাই আমার n যদি হয় 40তম পদ, n যদি আমার 40 এর টার্ম হয়, আমার n যদি 40তম পদ হয়, তাহলে বলো n এর ভ্যালু কত হবে ভাই? সূত্র পড়ছো না? কোন একটা সিরিজে n-তম টার্ম বের করার ফর্মুলাটা কিন্তু এরকম, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এ হচ্ছে প্রথম টার্ম, n হচ্ছে n এর টার্মের n এর ভ্যালু, আর ডি হচ্ছে তোমার ডিফারেন্স। তাহলে এখানে আমরা 40 এর টার্মটা কত বের করবো বলো তো ভাই? এই যে আমাদের প্রথম টার্ম এর ভ্যালু হচ্ছে 2, আমাদের 40 এর টার্ম বের করতে হবে, তাহলে n এর ভ্যালু হচ্ছে 40, তাহলে 40 মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু কত? এই যে আমাদের কনজিকিউটিভ দুইটা এলিমেন্টের ডিফারেন্স কত? 3, তাহলে ডি এর ভ্যালু 3 করে দেখো ভাই, n এর ভ্যালু চলে আসবে 119। তাহলে তোমার n এর টার্মটা হচ্ছে ভাই 119। তাহলে তোমাকে লাস্ট কোন টার্মের স্কোয়ার নিতে হবে? 119। তাহলে তুমি এখন কোডটা লিখে ফেলতে পারতা ইজিলি ফর লুপে, বাট ফর লুপ তো নাই, এটাই ঝামেলা। ফর লুপ হইলে কি করতা? তুমি বলতা যে আমরা একদম শুরুতে পাচ্ছি 2 এর স্কোয়ার, তাহলে যে i এর ভ্যালু হবে 2, একদম শেষে পাচ্ছি 119, তাহলে i এর লাস্ট ভ্যালু হইতে পারবে 119। আর এই যে i এর ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, 3 করে করে বাড়তেছে প্যাটার্ন। তাহলে i এর ভ্যালু আমরা প্রতিবার লুপ শেষে 3 করে ইনক্রিজ করব ভাইয়া। আর লুপের ভেতরে কি কাজ করব? আমরা আগে লুপের বাইরে হচ্ছে একটা s নামের ভেরিয়েবল নিব 0 হিসাবে সেট করে, এরপর লুপের ভেতরে ওইটার ভ্যালুকে ইনক্রিজ করব i এর স্কোয়ার দিয়ে। দ্যাটস ইট। এই যে এইটা তোমার ফর লুপের সলিউশন।
ভাই এইটা হচ্ছে ফর লুপের সলিউশন, বাট কষ্টের বিষয় হচ্ছে তোমাকে এই যে ইফ স্টেটমেন্ট দিয়ে করতে বলছে, লুপ দিয়ে করতে বলে নাই, ডিরেক্ট লুপ দিয়ে করতে বলে নাই। এখন তোমার মাথায় বাজ ভেঙে পড়বে যে লুপের কাজ কিভাবে ইফ দিয়ে করা যায়। গো টু স্টেটমেন্ট দিয়ে, গো টু স্টেটমেন্ট দিয়ে তুমি তোমার কম্পাইলারকে বলতে পারো যে এই যে তোমার কোন একটা কন্ডিশনের উপর বেস করে তুমি গো টু স্টেটমেন্ট দিয়ে বলতে পারো যে তোমার কম্পাইলারকে তুমি বলতে পারো যে কম্পাইলার তুমি এই লাইনে জাম্প করার জন্য বলতে পারো। তাহলে দেখো এইবার আমরা এই কোডটাকেই গো টু স্টেটমেন্ট দিয়ে কনভার্ট করব। দেখো ভালো করে খেয়াল করো, আমি মেইন ফাংশন থেকে লেখা শুরু করি। আমরা এস নামের একটা ভেরিয়েবল নিব যার ভেতরে শুরুতে 0 থাকবে, এটি আমার রেজাল্ট ক্যালকুলেট করবে। তো আমরা একটা লেবেল বানায় রাখবো ভাই, লেবেল, এই যে লেবেল বানাইতে হয় এইভাবে, লেবেল ওয়ার্ডটা দিয়ে তার পাশে কিছু একটা লিখতে হয়। তাহলে এটা হচ্ছে একটা লেবেল, মানে তুমি একটা চেক পয়েন্ট সেট করে রাখলা, তোমার কম্পাইলারকে তুমি এই জায়গাতেই জাম্প করতে বলবা। তো তুমি এই যে তুমি একটা কন্ডিশন দিবা যে আমার যদি আই এর ভ্যালু, আচ্ছা আমি আইও একটা ভেরিয়েবল সেট করে নিই শুরুতে 2 দিয়ে। তো আমার আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 119 এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার কম্পাইলারকে বলবো যে গো টু লুপ, মানে এই যে লুপ লেখাটা যেখানে আছে ওইখানে জাম্প করো। ওকে, এখন লুপ লেখার ভেতরে কি লিখবো, মানে লুপের এই লেভেলের নিচে কি লিখবো এটা একটু বুঝো। সো লুপের লেভেলের ভেতরে তোমাকে এই যে সেই কাজগুলোই করতে হবে যেগুলো তুমি লুপের ভেতরে করো নর্মালি। তো তুমি কোন কাজগুলো করো লুপের ভেতরে? প্রথমেই তুমি এস এর সাথে আই এর স্কোয়ার অ্যাড করতা লুপের ভেতরে, আর আই এর ভ্যালুকে তুমি হচ্ছে 3 করে বাড়াইতা লুপের ভেতরে। তাহলে এই জিনিসটাই তুমি যে লুপ লেভেলের নিচে লিখে দাও। তাহলে দেখো তো এই অংশের কোডটুকু বেসিক্যালি কিভাবে রান করবে। এই যে এই অংশের কোডটুকু বেসিক্যালি একটা লুপের মতো রান করবে না। দেখো তো কিভাবে, আমি তোমাকে দেখাই। এই যে এস ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 2, ভালো কথা। এই যে আমি নিচে আসলাম, কম্পাইলার দেখে রাখবে যে এখানে লুপ নামের একটা লেভেল আছে, ওকে ভালো কথা। এরপর কম্পাইলার এস এর সাথে আই এর স্কোয়ার অ্যাড করবে, ভালো কথা। আই এর ভ্যালু 3 করে বাড়াবে, খুবই ভালো। এইবার কম্পাইলার চেক করবে যে আই এর ভ্যালু কি 119 এর চেয়ে বেশি কিনা। কম্পাইলার দেখবে যে না, আই এর ভ্যালু বেশি না, তাহলে এই যে কম্পাইলার কি করবে, গো টু লুপ, মানে লুপ লেভেলে আবার জাম্প করবে। তাহলে এই কোডগুলো কিন্তু আবার এইভাবে রান করতে থাকবে, বেসিক্যালি এটা একটা লুপ। তাহলে দেখো আমি লুপ ডিরেক্ট না লিখেও লুপ বানায় ফেলছি উইথ দ্য হেল্প অফ গো টু স্টেটমেন্ট। সবাই বুঝছো কিনা একটু জানাও, কিছুক্ষণ টাইম দিচ্ছি। সবাই জানাও। ওকে, এইটা হচ্ছে তোমরা এইচডব্লিউ করবা, ঢাকা বোর্ডের 24 সালের কোশ্চেন এটা। তো ঢাকা বোর্ড এই টাইপের সিরিজ ভালোবাসে, এই যে স্কোয়ার দিয়ে যে এডিশনের সিরিজ গুলো আছে এগুলা ঢাকা বোর্ড পছন্দ করে। তো ঢাকা বোর্ডের কে কে আসো একটু জানাও তো, ঢাকা বোর্ডের কে কে আসো। তোমরা এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্ব দিয়ে করবা, এইগুলো ঢাকা বোর্ডে আসার পসিবিলিটি আছে। ঢাকা বোর্ডের কেউ নাই? ওকে, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, ওই যে একজন আমাকে বলছিল জায়ান তোমার কলেজে হচ্ছে ডু ওয়াইল লুপ দিয়ে কোশ্চেন আসছে, দেখো এই যে এটা তোমার কলেজের কোশ্চেনের মতোই। এখানে ফর লুপের একটা প্রবলেম দিয়ে বলছে এটাকে ডু ওয়াইল লুপে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এইটাকে, এই ফর লুপের কোডটাকে ডু ওয়াইল লুপে কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে সিলেট বোর্ডের কোশ্চেন। তাহলে আমরা ফর লুপকে কিভাবে ডু ওয়াইল লুপে কনভার্ট করতে পারি, খুবই সহজ। এই যে ফর লুপের বডির ভেতরে যা আছে এটাকে ডু এর ভেতরে লিখে ফেলবা প্রথমেই, কোনো সময় নষ্ট না করে ফর লুপের বডির ভেতরে যা লেখা দেখতে পারতেছে এটাকে ডু এর ভেতরে লিখে ফেলবা। এরপর এই যে ফর লুপের যে ইনিশিয়ালাইজেশন আছে এটাকে ডু এর মানে লুপের বাইরে নিয়ে যাবা, লুপের বাইরে উপরে নিয়ে যাবা। এই যে আই ইকুয়াল টু 3 এটাকে লুপের বাইরে উপরে নিয়ে গেছি। কন্ডিশন যেটা আছে এটাকে এই যে ডু এর শেষে ওয়াইল এর পাশে লিখে দিবা, এবং শেষে একটা সেমিকোলন দিতে ভুলবা না কিন্তু। আর এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা আছে এটাকে একদম লুপের শেষে লিখবা, এই যে লুপের একদম শেষে। শেষ, আমার ফর লুপ ডু ওয়াইল লুপে কনভার্ট হয়ে গেছে, একটু দেখো তাহলে বুঝে যাওয়া। হ্যাঁ দেখো, আমরা ফর লুপকে একদম ইনস্ট্যান্টলি ডু ওয়াইল লুপে কনভার্ট করলাম। সো এই কনভার্সনটা যারা বুঝছো তারা এইটুকু আশা করি ফিল করতে পারছো যে ফর লুপ পারলে ডু ওয়াইল লুপও পারা যায়, ডু ওয়াইল লুপ পারলে ফর লুপও পারা যায়। ওকে, তো এইবার আমরা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর কিছু টপিক দেখি, কন্টিনিউ, ব্রেক এবং
গো টু তো অলরেডি পড়া হয়ে গেছে, এটা দেখবো না, কন্টিনিউ ব্রেক দেখবো। তো কন্টিনিউ ব্রেক এগুলো হচ্ছে ভাই আমরা লুপে ইউজ করি, আমরা লুপে কন্ডিশন দিয়ে কন্টিনিউ ব্রেক স্টেটমেন্ট গুলো রান করি। তো মনে রাখবা কন্টিনিউ রান করলে কি হয়, কন্টিনিউ রান করলে তোমার লুপ ভাঙে না, বাট কোন একটা স্টেপে যখন কন্টিনিউ রান হয় ওই স্টেপটা আর কাজ করে না, ওই স্টেপের জন্য লুপ শেষ, পরবর্তী স্টেপের জন্য আবার লুপ শুরু হয়। তাহলে কন্টিনিউ রান হইলে তোমার লুপ আর নিচে যাবে না। এই যে এই আই এর ভ্যালু দেখো, আই এর ভ্যালু 3 হইলে কন্টিনিউ রান হবে, কন্টিনিউ রান হইলে লুপ আর নিচে যাবে না। আর ব্রেকের ক্ষেত্রে কি হয়, ব্রেক রান হইলে তোমার লুপই শেষ। তাহলে তোমরা এখন আমাকে বলবা ভাই আমাদের এই কোডের আউটপুট কি কি আসবে, এই কোডের আউটপুট কি কি আসবে সবাই বলো। কন্টিনিউ যেখানে আছে আউটপুট কি কি আসবে বলো। এই যে আমরা তো প্রিন্ট করতেছি এই যে লুপের ভেতরে, কন্টিনিউ যেখানে আছে আউটপুট কি কি আসবে, এই দেখো আই এর ভ্যালু শুরুতে 0, তাহলে 0 আসবে। শিফা বলছো 40th টার্ম যে ফাইন্ড করলাম এটা দেখাইতে হবে, অবশ্যই দেখাবা। তাহলে কিভাবে 40th টার্ম কিভাবে পেলে এটা কি বুঝবা কিভাবে, ঠিক আছে এটা দেখাবা। হ্যাঁ শুরুতে দেখায় তারপরে কোড শুরু করবা। ওকে, তুমি এটা চাইলে কোডের ভেতরে লিখতে পারো 40th টার্মের ক্যালকুলেশন। ওকে ওকে বলো, আউটপুট কেউ বলতে পারতেছো না। এই যে শুরুতে আয়ের ভ্যালু 0, তাহলে 0 রান করবে, মানে 0-র জন্য আমার আয়ের ভ্যালু প্রিন্ট হবে, এরপরে 1, এরপরে 2, এরপরে 3 এর জন্য কি আয়ের ভ্যালু প্রিন্ট হবে, এই 3 এর জন্য আয়ের ভ্যালু প্রিন্ট হবে না, হবে না কেন, এই যে i = 3 এর জন্য কন্টিনিউ রান করবে, কন্টিনিউ রান হলে আর নিচে যাইতে দিবে না, ও ডিরেক্ট ধাক্কা মেরে এখানে পাঠিয়ে দিবে, তাহলে 3 এর জন্য কিন্তু কোনো কিছু প্রিন্ট হবে না। এরপর আয়ের ভ্যালু বেড়ে 4 হবে, 4 এর জন্য আবার প্রিন্ট হবে, আর আয়ের ভ্যালু 5 হলে তো তোমার লুপই ভেঙে যাবে, লুপই শেষ। তাহলে এই 0, 1, 2, 4 এইগুলা হচ্ছে তোমার আউটপুট। এইবার দ্বিতীয়টার জন্য বলো, দ্বিতীয়টার জন্য আউটপুট কি কি পাবো বলো। এইবার ব্রেকের জন্য আউটপুট কি কি পাবো, ব্রেকের জন্য আউটপুট কি কি পাবো বলো বলো। ব্রেকের জন্য আউটপুট কি কি পাবো, আয়ের ভ্যালু শুরুতে 0, 0-র জন্য আমার আয়ের ভ্যালু প্রিন্ট হবে, এরপরে আয়ের ভ্যালু 1, 1 এর জন্য আয়ের ভ্যালু প্রিন্ট হবে, আয়ের ভ্যালু 2, 2 এর জন্য প্রিন্ট হবে, আয়ের ভ্যালু 3 কি প্রিন্ট হবে, না 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 আয়ের ভ্যালু 3 প্রিন্ট হবে না, কারণ আয়ের ভ্যালু 3 হলে ব্রেক করব, ব্রেক করলে লুপই ভেঙে যাবে। ভেরি গুড। মাইমুনা বলছো 0, 1, 2, 4, হ্যাঁ এটা আগেরটা ঠিক আছে। আর জায়ান বলছে 0, 1, 2, 3, 0, 1, 2, 3, না 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 0, 1, 2, 3 এর জন্য কিন্তু ব্রেক হবে, ব্রেক হলে আর লুপ কাজ করবে না, ভেঙে যাবে। ওকে, তো এটা কুইজ আছে, এটা দিয়ে কন্টিনিউ আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা একটু দেখো, আমি পোল দিচ্ছি। ওকে পোল দিলাম, অ্যান্সার সাবমিট করো। ওকে আমি পোল এন্ড করে দিচ্ছি। মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, উইচ ইজ কারেক্ট। আমাদের বলছে এখানে এইচটিএমএল ওয়ার্ড কতবার প্রিন্ট হবে, তো তুমি দেখবা এই যে তোমার লুপটা কতবার এই এইচটিএমএল পর্যন্ত পৌঁছাইতে পারতেছে। তো দেখো আয়ের ভ্যালু 1 এর জন্য প্রিন্ট হবে, 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে, 4 এর জন্য কি প্রিন্ট হবে, না 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 কেন, কারণ এই যে 4 এর জন্য কিন্তু দেখো আমার কন্টিনিউ কাজ করবে, কন্টিনিউ কাজ করলে আর লুপ নিচে যাবে না, ডিরেক্ট এখানে চলে যাবে, তাহলে 4 এর জন্য আর এইচটিএমএল প্রিন্ট হবে না, 5 এর জন্য প্রিন্ট হবে, 6 এর জন্য প্রিন্ট হবে। তাহলে কতবার প্রিন্ট হলো ভাই, এই যে এখানে 3 বার, এখানে 2 বার, 5 বার। তো অ্যান্সার হচ্ছে অপশন সি। কারেক্ট অ্যান্সার দিয়েছো শিফা, মারফি, রফি, সবাইকে কনগ্রাচুলেশনস। ওকে ভেরি গুড। তাহলে এরপর আমরা আমাদের তুলনামূলকভাবে একটু কম ইম্পর্টেন্ট কিছু টপিক দেখব। আমি আগেই বলে দিচ্ছি, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, এই টপিকগুলো থেকে পরীক্ষায় ওরকম কোশ্চেন আসে না, বাট এখান থেকে 2-1টা এমসিকিউ তোমাদের বার আসতে পারে, আর খুব ভাগ্য খারাপ থাকলে সিকিউ চলে আসতে পারে, তো একটু দেখে রাখো, কাজে লাগবে। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যারে। অ্যারেকে বলা হয় অনেকগুলো ডেটার কালেকশন। তুমি যদি অনেকগুলো ডেটা একসাথে রাখতে চাও কোন একটা জায়গায়, ভেরিয়েবলে তো রাখতে পারবে না, ভেরিয়েবলে শুধুমাত্র একটা সিঙ্গেল ডেটা রাখা যায়। তো অনেকগুলো ডেটা একসাথে রাখতে চাইলে তোমার লাগবে হচ্ছে অ্যারে। তো দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি একটা ইন্টিজার রাখতে চাই, আমি এইভাবে ইন্ট এ দিব, তারপরে এর ভেতরে ধরে যে 2 রেখে দিব, তাহলে 2 হচ্ছে আমার চলে আসবে মেমোরির একটা জায়গার মধ্যে, ঠিক আছে। বাট আমি যদি 5টা ইন্টিজার একসাথে রাখতে চাই তাহলে কি করব, আমার 5টা ভেরিয়েবল হয় আলাদা আলাদা করে লিখতে হবে, তাই না, অথবা এই যে আমি অ্যারে ইউজ করব, যেটা এখানে করা হয়েছে, এই যে এইটা হচ্ছে অ্যারে।
তো অ্যারে ইউজ করে তুমি একসাথে অনেকগুলো ডেটা রাখতে পারো। তো এখানে একটা অ্যারে বানানো হয়েছে, কিভাবে দেখো, এই যে প্রথমে অ্যারের ডেটা টাইপ দিছে, তারপরে অ্যারের নাম দিছে, তারপরে এই যে এখানে ব্র্যাকেটের ভেতরে অ্যারের সাইজ দিছে। তো তুমি যখন এইভাবে একটা অ্যারে তৈরি করো তখন যেটা হয়, তুমি যখন সাইজ 5 দিয়ে একটা অ্যারে তৈরি করো তখন তোমার এই যে মেমোরির ভেতরে 5টা ঘর তৈরি হয়। এই ঘরের পজিশনটা শুরু হয় 0 থেকে, এটা মাথায় রেখো, এবং শেষ ভ্যালুটা হয় হচ্ছে সাইজের চেয়ে এক কম। তাহলে তুমি এখানে 5 সাইজের জন্য 0 1 2 3 4 5টা ঘর পাবা। এখন তুমি যদি হচ্ছে এইভাবে ধরো যে অ্যারের ভেতরে যদি 5টা ভ্যালু এইভাবে রাখো, এই যে A0 মানে কি জানো, তোমার এই যে তোমার যে 5 সাইজের যে অ্যারে আছে তার প্রথম ঘর, এটার ভেতরে তুমি ধরো 7 রাখলা, তাহলে এখানে 7 চলে আসবে। এরপরে তুমি ধরো A1, এখানে তুমি রাখলা 10, তাহলে তোমার এই যে পরের ঘরে 10 চলে আসবে। এইভাবে তুমি বাকি ঘরগুলো আস্তে আস্তে ফিল আপ করতে পারবে এবং সেগুলোকে পরবর্তীতে চাইলে অ্যাক্সেস করতে পারবা। তাহলে আশা করি অ্যারের ব্যাপারটা বুঝছো, যে অ্যারে হচ্ছে আমাদের একই জাতীয় ডেটা একসাথে রাখার একটা উপায়। তো এখানে এই কোশ্চেনটাই বলছে, দেখো, which in C language is used to store homogeneous data, অর্থাৎ একই টাইপের ডেটাকে আমরা এক জায়গায় রাখতে কোনটা ইউজ করি, অ্যান্সার ইজ অ্যারে। আচ্ছা, এটা একটা সুন্দর কোশ্চেন, বলছে A3 এটাকে মেমোরিতে রাখতে কয় বাইট জায়গা লাগবে। তো তোমরা এটা তো জানো, ইন্ট টাইপের ডেটা রাখতে ভাইয়া 4 বাইট লাগে, একটা ইন্ট ডেটা রাখতে 4 বাইট লাগে, একটা ফ্লোট ডেটা রাখতে 4 বাইট লাগে, একটা ডাবল টাইপের ডেটা মেমোরিতে রাখতে কয় বাইট জায়গা লাগে, 8 বাইট। তাহলে এখানে বলছে A3 মানে কি, তুমি পাশাপাশি পাশাপাশি তুমি হচ্ছে 3টা ডাবল ডেটা রাখবা, 1টা 2টা 3টা, এই যে 3টা ডাবল ডেটা রাখবা, প্রত্যেকটাই 8 বাইট করে জায়গা নিবে। তাহলে ইন টোটাল তোমার কত জায়গা লাগবে এই 3টা ডাবল ডেটা রাখতে, 24 বাইট। ভেরি গুড, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। তো এইটা তোমরা একটু অ্যান্সার করার ট্রাই করো, আমি পোলটা দিয়ে দিব, হ্যাঁ, তোমরা একটু দেখো এই কুইজটা। ওকে, আমি পোল এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন এ আর বি, বাট দুইটাই ভুল। কেন, দেখো, আমাদের এখানে 5 সাইজের একটা অ্যারে নিছে যার ভেতরে এই 5টা ভ্যালু রাখা আছে, এবং আমরা প্রিন্ট করার চেষ্টা করতেছি অ্যারের 5 নম্বর পজিশনে যে ভ্যালুটা আছে। তোমরা চিন্তা করো তো, এখানে 5 নম্বর পজিশনে কোনো ভ্যালু থাকা সম্ভব কিনা। এই যে 5টা ভ্যালু আছে, তাহলে পজিশন শুরু হবে কত থেকে, 0 1, তারপরে 2, তারপরে 3, তারপর 4। তাহলে 5 নম্বর পজিশনে কি আছে, 5 নম্বর পজিশনে তো অ্যারের ভেতরে কিছুই নাই, 5 নম্বর পজিশন একটা ইনভ্যালিড। তাহলে অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ। তো মনে রাখবা, অ্যারের সাইজ যত তার চেয়ে 1 কম পর্যন্ত হাইয়েস্ট তুমি অ্যারের কোন একটা পজিশনে যেতে পারবা। ওকে, স্ট্রিং মনে রাখবা, স্ট্রিং হচ্ছে একটা অ্যারে, বাট এখানে আমার ক্যারেক্টার থাকে, অনেকগুলো ক্যারেক্টার একসাথে থাকে, ঠিক আছে। এই যে তুমি যদি এইভাবে কোড লেখো ক্যারেক্টার A10, তার মানে কি, তুমি 10 সাইজের একটা ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং তৈরি করতে যাচ্ছ। সো স্ট্রিংকে অনেক সময় বলা হয় অ্যারে অফ ক্যারেক্টার, মানে ক্যারেক্টারের অ্যারে। সো এটাকে আমরা একটা বিশেষ উপায়ে ইনপুট নিতে পারি এবং প্রিন্ট করতে পারি। অ্যারে ইনপুট নেওয়ার জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে, এটাকে বলা হয় %s। তো মনে রাখবা, অ্যারে ইনপুট নেওয়ার সময় তোমার M% সাইন দিতে হয় না, এটা একটা নিয়ম। জাস্ট %s তারপরে কমা দিয়ে অ্যারের নাম দিয়ে দিলেই হয়। আচ্ছা, অ্যারে একবারে প্রিন্ট করার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে এই যে %s, তুমি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার দিবা, তারপরে কমা দিয়ে অ্যারের নাম দিয়ে দিবা, শেষ। তাহলে এইভাবে তুমি স্ট্রিং ইনপুট নিতে পারবা, প্রিন্ট করতে পারবা। সো মনে রাখবা, %s হচ্ছে স্ট্রিং এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, এইখানে অ্যারের মধ্যে কিছু ভ্যালু রাখার উপায় দেওয়া আছে। সো মনে রাখবা, তুমি যতগুলা লেটার অ্যারের মধ্যে রাখতে চাও, অ্যারের সাইজ তার চেয়ে 1 বেশি হইতে হবে, বিকজ আমরা অ্যারে বলতেছি, স্ট্রিং, আমরা সবসময় স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টার হিসেবে একটা নাল ক্যারেক্টার রাখি। এটা কম্পাইলারের দরকার হয় স্ট্রিং এর শেষ বোঝার জন্য, এটা একটা মার্কার। আচ্ছা, আমাদের স্ট্রিং রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ লাইব্রেরি ফাংশন আছে, যেগুলো হচ্ছে তোমার string.h হেডার ফাইলের মধ্যে লেখা আছে। তো এই লাইব্রেরি ফাইলগুলো বিভিন্ন কাজে ইউজ করা হয়, যেমন strlen, এগুলো পরীক্ষায় আসে এমসিকিউতে। strlen লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা কোনো একটা স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট করতে পারি। strcopy দিয়ে আমরা স্ট্রিংকে কপি করতে পারি। strcat দিয়ে আমরা দুইটা স্ট্রিং মানে বেসিক্যালি চিন্তা করবে দুইটা সেন্টেন্স বা ওয়ার্ড। তাহলে strcat দিয়ে আমরা দুইটা স্ট্রিং জোড়াইতে পারি। হ্যাঁ, strcmp দিয়ে আমরা দুইটা স্ট্রিং কম্পেয়ার করতে পারি, অর্থাৎ দুইটা স্ট্রিং কি ইকুয়াল নাকি ইকুয়াল না।
ওকে, এইবার এখানে দেখো এমসিকিউটা, হুইচ লাইব্রেরি ফাংশন ইজ ইউজ টু কম্পেয়ার টু স্ট্রিং। একটু আগেই পড়াইছি ভাই, এই যে str cmp, এটা দিয়ে আমরা দুইটা স্ট্রিং কম্পেয়ার করতে পারি যে দুইটা স্ট্রিং কি ইকুয়াল নাকি ইকুয়াল না। কুইজ নাম্বার 4, সবাই একটু কোশ্চেনটা দেখো, আমি পোল দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাই ভালো করে দেখো, এটা ভুল হয় কিন্তু। ওকে, আমি পোল এন্ড করে দিচ্ছি, তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, উইচ ইজ কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। এই যে বলছে ফর 3 ক্যারেক্টার ইনপুট, 3টা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমার এই যে যে উপরে যে স্ট্রিংটা আছে এটার সাইজ কত দিতে হবে। তোমরা অনেকে ভাবছো 3টা ক্যারেক্টার তাহলে সাইজ তো 3 হবে, না, একটা বেশি নিতে হয়। কেন? ওই যে লাস্টে একটা নাল ক্যারেক্টার রাখতে হয়। সো অ্যান্সার ইজ 4। ভেরি গুড, লাস্টে শিফা, মাহি, জাবের সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, কনগ্রেচুলেশনস। ওকে, আমাদের এমসিকিউ বলছে হুইচ লাইব্রেরি ফাংশন ইজ ইউজড ইন সি ল্যাঙ্গুয়েজ টু ফাইন্ড দ্য লেন্থ অফ আ স্ট্রিং। একটা স্ট্রিং এর লেন্থ বের করার জন্য কোনটা ইউজ করা হয়? অনেকে তাড়াহুড়া করে এটা দাগাও, এটা কিন্তু strlen, বাট কারেক্ট অ্যান্সার ইজ strlen। স্ট্রিং এর লেন্থ মানে কয়টা লেটার আছে ওইটা বলে দেয় তোমাকে। আচ্ছা, আমরা ফাংশন একটু আগেই দেখছি, ফাংশন দুই রকম হয়, কিছু হচ্ছে লাইব্রেরি ফাংশন, কিছু হচ্ছে ইউজার ডিফাইন্ড। ইউজার ডিফাইন্ড এর মধ্যে আছে এই যে মেইন ফাংশন, যেটা তুমি লেখো, আর লাইব্রেরি ফাংশন হচ্ছে এই যে যেগুলো তুমি ডিরেক্ট ব্যবহার করতে পারো। ফাংশনের কি কি থাকে এগুলো তো জানোই, ফাংশনের একটা নাম থাকে, ফাংশনের একটা রিটার্ন টাইপ থাকে, আর ফাংশনের একটা রিটার্ন ভ্যালু থাকে, এটাই ফাংশন। ওকে, তো আমরা কিছু সিকিউ সলভ করে ক্লাসটা শেষ করব। তো আমাদের প্রথম সিকিউ অ্যারে রিলেটেড। দেখো, আমাদের কিছু নাম্বার দিয়ে বলছে যে এই নাম্বারগুলোকে তুমি একটা অ্যারেতে নিয়ে তাদের সামেশন ক্যালকুলেট করো। খুবই ইজি, দেখো আমি তোমাকে কোডটা দেখাই যে কিভাবে তুমি প্রবলেমটা সলভ করবা। আমরা একটা ইন্টিজার অ্যারে নিচ্ছি, সাইজ কত দিব ভাইয়া? এই যে আমাদের যতগুলো ইন্টিজার রাখা লাগবে টোটাল 7টা, তাহলে ভাইয়া সাইজ দিব 7। আচ্ছা, এর ভেতরে একবারে আমি ডেটাগুলো রেখে দিতে পারি সিরিয়ালি, তাহলে এই ডেটাগুলো আমার এ অ্যারের ভিতরে চলে যাবে। ওকে, এবার আমি একটা সাম ভেরিয়েবল নিচ্ছি, এর ভেতরে আমি এই 7টা ভ্যালু অ্যারে থেকে নিয়ে নিয়ে যোগ করবো। এই যে A0 মানে হচ্ছে প্রথম যে আমার ইন্টিজারটা আছে অ্যারের মধ্যে, A1 মানে দ্বিতীয় ইন্টিজার, এইভাবে করে করে 7টা ইন্টিজার আমার অ্যারে থেকে নিয়ে যোগ করতে হবে, এবং তাদের যোগফল হচ্ছে আমি একটা ভেরিয়েবলের ভেতরে রেখে দিচ্ছি। ওকে, তাহলে এই সামের ভেতরে আমার রেজাল্টটা চলে আসছে, তাহলে এইটাই এবার প্রিন্ট করে দিব, কাজ শেষ। দেখো তো বোঝা গেছে কিনা ভাইয়া? একটা অ্যারের ভেতরে 7টা নাম্বার নিছি, যেই 7টা নাম্বার আমাদের নিতে বলছিল, এরপর এদের সাম বের করছি, শেষ। দেখা তো বোঝা যাচ্ছে কিনা ভাইয়া? ভেরি গুড। সো দিস ইজ দ্য লাস্ট সিকিউ প্রবলেম। এখানে যেটা বলছে দেখো, আমাদের একটা তোমার টাইম নিতে হবে ইউজারের কাছ থেকে ইনপুট হিসাবে। টাইম কি কি, টাইমের ভেতরে কি কি পার্ট থাকবে বুঝো। আমাদের ইউজার আমাদেরকে একটা টাইম দিবে, যেখানে একটা আওয়ার থাকবে, একটা মিনিট থাকবে, এবং AM PM পিরিয়ডটা থাকবে। এখন আমাদের এই ইনপুট নিয়ে, ইউজারের কাছ থেকে এই টাইম ইনপুট নিয়ে আমাদেরকে বলতে হবে যে আমাদের ইউজার যে টাইম ইনপুট দিছে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট। এখন তুমি ক্যাটাগরি কিভাবে বুঝবা? এই যে তোমাকে বলে দেওয়া আছে, তোমার ইউজার তোমাকে যে টাইমটা ইনপুট দিছে সেটা যদি হচ্ছে 5 AM থেকে 11:59 AM এর মধ্যে পড়ে, তাহলে তুমি আউটপুট দিবা মর্নিং। 12 PM থেকে 4:59 PM এর মধ্যে যদি পড়ে, তাহলে আউটপুট দিবে আফটারনুন। 5 PM থেকে 8:59 PM এর মধ্যে পড়লে ইভিনিং অথবা নাইট। কোশ্চেনটা কিন্তু ট্রিকি ভাই, এটা আসছে তোমার চিটাগাং বোর্ড 25-এ, একটু ডিফিকাল্ট কোশ্চেন। বেশি কনফিডেন্স না পাইলে পরীক্ষার হলে এইসব কোশ্চেন স্কিপ করবা। তো আমরা একটু সলিউশনটা দেখি কিভাবে ঠান্ডা মাথায় এটা সলভ করা যায়। তো তুমি যদি ডিরেক্ট এই AM PM ফরম্যাটে টাইম রেখে যদি অ্যান্সার বের করতে চাও, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এর চেয়ে তুমি সহজে যেটা করতে পারো সেটা তোমাকে দেখাই। এটা হচ্ছে তুমি টাইমগুলোকে এই AM PM এ না রেখে তুমি 24 আওয়ার ফরম্যাটে নিয়ে যাও। তোমরা সবাই 24 আওয়ার ফরম্যাটের সাথে কি পরিচিত? মানে
আমাদের দিনে টোটাল 24 আওয়ার থাকে না, তো ওই 24 আওয়ার দিয়েই আমরা চাইলে টাইমকে রিপ্রেজেন্ট করতে পারি, বাট ইউজুয়ালি আমরা এএম পিএম দিয়ে রিপ্রেজেন্ট করি। এএম পিএম দিয়ে ওই যে দিন রাত এটা ভালো করে বোঝা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? বাট আরেকটা উপায় আছে টাইম রিপ্রেজেন্ট করা, সেটা হচ্ছে 0 থেকে 23 পর্যন্ত এই যে 24 ভ্যালু দিয়ে তোমার টাইম রিপ্রেজেন্ট করা যায়। বুঝতে পারছো? তো তোমাকে কোন টাইমের জন্য তোমার 24 আওয়ার ফরম্যাটে রিপ্রেজেন্টেশন কেমন হবে সেটা জানতে হবে। যে এটা একটু তোমাকে এখানে দেখাচ্ছি আমি, দেখো আমরা যেটাকে তোমার 12 AM বলি ভাই, আমরা যেটাকে 12 AM বলি ওটাকে 24 আওয়ার ফরম্যাটে 0 বলা হয়। আমরা যেটাকে তোমার হচ্ছে 1 AM বলি ওইটাকে 24 আওয়ার ফরম্যাটে 1ই বলা হয়। 2 AM কে 24 আওয়ার ফরম্যাটে 2ই বলা হয়। খুবই সিম্পল, কারণ দিন তো শুরু হয় আসলে যে রাত 12টা বাজার পর থেকে দিন শুরু হয়, নতুন দিন। বাট এই যে দেখো ক্যাচটা কোথায়, তোমার দুপুর 12টা যেটা ওইটাকে 24 আওয়ার ফরম্যাটে 12 বলা হইলেও তোমার দেখো দুপুর 1টা যেটা এটাকে 24 আওয়ার ফরম্যাটে 13 বলা হয়, 13। দুপুর 2টা যেটা এটাকে 24 আওয়ার ফরম্যাটে 14 বলা হয়। দুপুর 7টা যেটা এটাকে 24 আওয়ার ফরম্যাটে 19 বলা হয়, অর্থাৎ 12 যোগ করে করে বলা হয়। এটা কি বুঝছো? এটা বুঝছো কিনা সবাই? 24 আওয়ার ফরম্যাট রিপ্রেজেন্টেশন সবাই বুঝছো কিনা জানাও। 24 আওয়ার ফরম্যাট রিপ্রেজেন্টেশন বুঝছো কিনা জানাও। বুঝছো? এএম থাকলে ডিরেক্ট ভ্যালু আর পিএম থাকলে 12 যোগ করব, বাট 12 AM এইটাকে আমরা 0 লিখি আর 12 PM যেটা এটাকে আমরা 12ই লিখি। ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝছো। তাহলে এই যে আমরা 24 আওয়ার ফরম্যাট রিপ্রেজেন্টেশনটা কেন দেখলাম, বিকজ আমরা আমাদের টাইমগুলোকে 24 আওয়ার ফরম্যাটে মানে ইউজার যে টাইমটা ইনপুট দিব এটাকে আমরা 24 আওয়ার ফরম্যাটে কনভার্ট করে ফেলবো। তাহলে আমরা ইজিলি যে আমরা ক্যাটাগরিটা চুজ মানে আউটপুট দেখাইতে পারবো যে কোন ক্যাটাগরির টাইম ইউজার ইনপুট দিছে। ঠিক আছে, ইজিলি বের করতে পারবো, আদারওয়াইজ আমাদের জন্য প্রবলেমটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি এখন কোডটা লেখা শুরু করি, তাহলে তোমরা সলিউশনটা আস্তে আস্তে ধরতে পারবা। এটা ভালো করে দেখো, এটা কিন্তু কঠিন আছে। তো আমরা শুরুতেই আমাদের কিছু ভেরিয়েবল লাগবে, আমাদের ইউজার যে আওয়ার ইনপুট দিবে আর মিনিট ইনপুট দিবে সেগুলোকে স্টোর করার জন্য। আর আমাদের ইউজার যে এএম পিএম ভ্যালু যেটা ইনপুট দিবে সেটাকে আমরা একটা স্ট্রিং এর মধ্যে স্টোর করব। যে স্ট্রিং এর সাইজ দিব হচ্ছে আমরা কত দিব তোমরাই বলো। এএম পিএম এটাকে স্টোর করতে চাই, সাইজ কত দিব? সাইজ কত দিব বলো বলো, সাইজ কত দিব? সাইজ কত দিব? এই যে এখান থেকে দেখছো তো, এগুলো দেখে তো শেখা উচিত। এএম পিএম এর জন্য সাইজ কত দিব? হ্যাঁ, ভেরি গুড, 3 দিব, কারণ এএম 2 লেটার আর আরেকটা হচ্ছে নাল ক্যারেক্টার। ভেরি গুড। এই শিফা 5 কেন? 5 কেন? এএম পিএম সব তো একসাথে রাখবো না, আমার ইউজার হয় এএম দিবে অথবা পিএম দিবে, যে কোনো একটা। তাহলে এএম পিএম 2 লেটার আর একটা হচ্ছে এক্সট্রা 3। শিফা বুঝছো 3 কেন? হ্যাঁ শিফা বুঝো নাই, ইউজার হয় এএম দিবে ইনপুট অথবা পিএম দিবে, এই দুইটা টাইম একসাথে। মানে তুমি কি এরকম জীবনে শুনছো 3:15 AM PM এরকম টাইম হয় জীবনে একসাথে? এরকম কিছু দেয়? হয় এএম না হয় পিএম, এরকম না। তোমার টাইমে হয় এএম থাকবে অথবা পিএম থাকবে। তাহলে এখন বুঝছো, ভেরি গুড। তাহলে আমার এই যে এই এএম পিএম এই জিনিসটা স্টোর করার জন্য 3 সাইজের একটা স্ট্রিং লাগবে। বুঝতে পারছো কেন 3 সাইজ? তাহলে আমরা শুরুতে ইনপুট গুলো নিয়ে নেই। এই যে স্ক্যানএফ দিয়ে শুরুতে আমরা দুইটা ইন্টিজার নিব, আওয়ার আর মিনিট। এরপরে হচ্ছে আমরা আমাদের এই এএম পিএম কোনটা সেটা ইনপুট নিব। এই যে ফরম্যাট স্পেসিফায়ার দেখো, স্ট্রিং এর জন্য %s, আর এই যে স্ট্রিং এর জন্য কমা দিয়ে ডিরেক্ট নাম দিতে হয়, কোনো এম্পারসেন্ট লাগে না। ওকে, তাহলে আমরা ফুল টাইমটা ইনপুট নিয়ে নিছি। এইবার হচ্ছে আমরা আমাদের আসল কাজ শুরু করব। কিছু প্রসেসিং আছে ভাইয়া, দেখো কিছু প্রসেসিং করতে হবে তোমাকে। এই যে ডিরেক্ট তুমি লিখতে পারো তোমার 12 আওয়ার তোমার ইউজার যেটা ইনপুট দিছে, ইউজারের ইনপুটটা কিন্তু হচ্ছে তোমার 12 আওয়ার ফরম্যাটে। তোমাকে ভাইয়া এইটাকে 24 আওয়ার ফরম্যাটে কনভার্ট করতে হবে।
তাহলে 12 আওয়ার থেকে 24 আওয়ার কিভাবে নিতে হয় ওটা তো একটু আগে এই যে ছবি দেখাইলাম, এই ছবি তো তোমাকে দেখাইলামই 12 আওয়ার থেকে কিভাবে 24 আওয়ারে কনভার্ট করতে হয়। তো তোমাকে প্রথমেই দেখতে হবে ভাইয়া যে তোমার ইউজার যে পিরিয়ডটা দিছে ইনপুট এম পিএম যে ভ্যালুটা দিছে ওইটা কার সমান, এম এর সমান না পিএম এর সমান। এটা আমরা কিভাবে দেখবো, যে str cmp মনে আছে স্ট্রিং কম্পেয়ার ফাংশন, এটার জন্য কিন্তু এই যে তোমাকে হেডার ফাইল ইনক্লুড করতে হবে string.h। এই হেডার ফাইলের ভেতরেই কিন্তু তোমার কি আছে, এই strcmp এই ফাংশনটা আছে। তাহলে এই ফাংশন দিয়ে তুমি বের করবা যে ইউজার আসলে তোমাকে কি ইনপুট দিছে, এম নাকি পিএম। ওকে, ইউজার যদি এম ইনপুট দেয়, ভালো করে দেখো, ইউজার যদি এম ইনপুট দেয় তাহলে তোমার চেক করতে হবে যে আমার ইউজার যে আওয়ার ভ্যালুটা দিছে ওটা যদি 12 হয়, ইউজার যে আওয়ার ভ্যালু দিছে ওটা যদি 12 হয়, তার মানে ইউজার তোমাকে 12 am 12 তারপরে মিনিট তারপরে am এরকম কোন একটা ভ্যালু দিছে। সো 12 am এটাকে আমরা যখন 24 আওয়ার ফরম্যাটে রিপ্রেজেন্ট করি এটা হয়ে যায় তোমার 0। তাহলে এই যে আমি দেখো 24 আওয়ার ফরম্যাটে কনভার্ট করার জন্য h কে 0 দিয়ে রিপ্লেস করতেছি, যখন h হচ্ছে তোমার 12 আর পিরিয়ড হচ্ছে am। আদারওয়াইজ অন্য কোনো এম ভ্যালুর জন্য আমরা চেঞ্জ করব না, দ্যাটস ইট। অন্য কোনো এম ভ্যালুর জন্য আমাদের যা আছে তাই। এখন তুমি বলবা কেন, এই যে দেখো আমরা অন্য কোনো এম ভ্যালুর জন্য কিন্তু 24 আওয়ার ফরম্যাটে নেওয়ার ক্ষেত্রে কোনো চেঞ্জ করি না। ওকে, এইবার আসো, আমাদের যদি পিরিয়ডের ভ্যালু পিএম হয় তাহলে কি করব। তাহলে তোমাকে ভাইয়া যেটা চেক করতে হবে যে তোমার পিরিয়ডের ভ্যালু পিএম এবং পিরিয়ডের ভ্যালু 12-র চেয়ে বড়। এই দেখো পিরিয়ডের ভ্যালু পিএম, সরি 12-র চেয়ে ছোট। এই যে পিরিয়ডের ভ্যালু পিএম এবং আওয়ারের ভ্যালু এই যে আওয়ারের ভ্যালু 12-র চেয়ে ছোট, এই সকল টাইমকে তুমি কিভাবে কনভার্ট করো 24 আওয়ারে, এই যে তুমি 12 যোগ করে দাও, তাই না? দেখো তো, তাই আমি যা বলছি তাই না, যে তোমার পিরিয়ডের ভ্যালু পিএম এবং আওয়ারের ভ্যালু যদি 12-র চেয়ে ছোট হয় তাহলে তুমি সেগুলোকে 24 আওয়ার ফরম্যাটে কিভাবে কনভার্ট করো, 12 যোগ করে দাও সিম্পলি। তাহলে এটাই করব আমাদের। এই যে এলসে আসা মানে হচ্ছে পিরিয়ড পিএম, এবং এখানে চেক করবো যে আমাদের আওয়ারের ভ্যালু 12-র চেয়ে ছোট কিনা, যদি হয় তাহলে আমরা আওয়ারের সাথে আরো এক্সট্রা 12 যোগ করব 24 আওয়ার ফরম্যাটে কনভার্ট করার জন্য। শেষ, আমাদের টাইম সুন্দর মতো, টাইমের আওয়ার পার্টটা সুন্দর মতো 24 আওয়ার ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। এখন সুন্দর মতো আমরা জাস্ট কন্ডিশন লাগাবো। এই আমরা দেখবো প্রথমে আমাদের আওয়ারের ভ্যালু যেটা ইউজার ইনপুট দিছে সেটা কি 5 থেকে শুরু করে 11-র মধ্যে পড়ে কিনা। এই যে আমাদের আওয়ারের ভ্যালু 5 থেকে শুরু করে 11-র মধ্যে পড়ে কিনা, যদি পড়ে তাহলে আমরা প্রিন্ট করে দিব মর্নিং। খুব সুন্দর। তুমি বলবো ভাই কেন এটাকে ডিরেক্ট 5 আর 11-র মধ্যেই কম্প্যারিজনে রাখলেন, বিকজ এই যে এম আছে না, এম থাকলে তো আর আমার ওইটার ই করতে হয় না, তোমার হচ্ছে ওইটাকে চেঞ্জ করতে হয় না, যা থাকবে সেটাই। আচ্ছা, তাহলে প্রথমটার ক্যাটাগরির জন্য আমি কন্ডিশন লিখে ফেলছি। এবার দ্বিতীয়টা, আমার যদি টাইমটা 12 PM থেকে 4:59 PM এর মধ্যে পড়ে তাহলে এটাকে আমি কিভাবে চেক করব। এই যে আমার আওয়ারের ভ্যালু এটা যদি গ্রেটার আর ইকুয়াল টু 12 হয় অ্যান্ড লেস আর ইকুয়াল টু 4:59 PM, 4:59 PM কে আওয়ারে কিভাবে লিখবা, মানে 24 আওয়ার ফরম্যাটে আওয়ারে কিভাবে লিখবা। এই যে 4 PM এটাকে 24 আওয়ার ফরম্যাটে লিখলে লিখতে হবে 16। তাই এই যে h ইজ লেস আর ইকুয়াল টু 16 যদি হয়, ভালো করে বুঝো কন্ডিশনটা, আমি এখানে 24 আওয়ার ফরম্যাটের রেসপেক্টে সবকিছু চিন্তা করতেছি। তাহলে আমাকে কোশ্চেনে যেটা বলছিল 5 AM থেকে 11 AM, ওটা 24 আওয়ার ফরম্যাটের জন্য 5 থেকে 11, ঠিক আছে। বাট আমার কোশ্চেনে যেটা 12 PM থেকে 4 PM বলছিল, এই যে এই সেকেন্ড ক্যাটাগরিটা, ওটাকে যখন আমি 24 আওয়ার ফরম্যাটে নিব এটা হবে এই যে এইচ গ্রেটার অর ইকুয়াল টু 12 অ্যান্ড 4 PM, এটাকে কিন্তু আমরা 24 আওয়ার ফরম্যাটে নিলে 16 হয়ে যায়। তো এই যে দেখো এক্স্যাক্টলি মাইমুনা, ভেরি গুড। তাহলে এই যে আমার আওয়ারের ভ্যালু যখন 12 থেকে 16-র এই রেঞ্জের মধ্যে থাকবে তখন আমি প্রিন্ট করে দিব হচ্ছে কি, যেটা ছিল আমার আফটারনুন। তাহলে এই যে দুইটা হয়ে গেছে, আর একটা আর দুইটা ক্যাটাগরি। তাহলে আরেকটা কন্ডিশন কি যাবে, আমার আওয়ারের ভ্যালু এই যে থার্ডটা 5 PM থেকে 8 PM, 5 PM এটাকে 24 আওয়ার ফরম্যাটে কি বলবো 17।
তাহলে আওয়ার যতক্ষণ পর্যন্ত 17 এর চেয়ে বড় বা সমান এন্ড এই যে 8 PM এর মধ্যে, তাহলে আওয়ার যতক্ষণ পর্যন্ত লেসার ইকুয়াল টু 20। 8 PM কে কেন 20 লিখছি আশা করি বুঝছো। তখন আমরা প্রিন্ট করব কি বলতো, ইভিনিং। আর এইগুলার একটার মধ্যেও যদি না পড়ে তাহলে প্রিন্ট করব নাইট, শেষ। দেখো বোঝা যাচ্ছে কিনা সবাই একটু দেখো, এই যে এটাই কিন্তু আমার কোড, এখানেই শেষ। সবাইকে টাইম দিলাম, একটু দেখো বোঝা যাচ্ছে কিনা। বল দিচ্ছি, সবাই জানো কোশ্চেনটা একটু ট্রিকি ছিল বাট মজার। সবাই বুঝছো কিনা একটু জানাও। ওকে, সবাই বুঝছো, ভেরি গুড। তাহলে আমাদের এই প্রবলেমটার সাথে সাথে আজকের ক্লাস শেষ হচ্ছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আদারওয়াইজ আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে আবার পরবর্তী সপ্তাহে দেখা হবে। সবাই ভালো থাকো। তোমাদের কোনো কোশ্চেন কি আছে? আমাদের চ্যাপ্টার 5 কিন্তু আজকে এখানেই শেষ হচ্ছে। সো আশা করতেছি তোমাদের বেশ ভালো একটা লার্নিং দিতে পেরেছি এই চ্যাপ্টারে। হ্যাঁ, অনেক ধরনের কোশ্চেন আজকে সলভ করছি। সো এই আশা করতেছি এর মধ্যে থেকে কমন পাবা, এই ক্যাটাগরিগুলোর মধ্যে থেকে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।